ওকে গাইস, অডিও ভিডিও ক্লিয়ার আছে? যারা যারা জয়েন করেছো একবার জানাও। অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা একবার জানাও। অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা একবার জানাও, কনফার্ম করো। চলো, তো আজকে আমাদের ক্লাস হবে সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল টেকনিকের পার্ট 4। জিওগ্রাফিক্যাল টেকনিকের পার্ট 4 আজকে ক্লাস হবে ইউনিট 9-এর। ঠিক আছে? তো আজ থেকে আমরা স্টার্ট করব কি রিমোট সেন্সিং জিআইএস। ঠিক আছে? আজকে প্রথম আমরা রিমোট সেন্সিং পড়ব, রিমোট সেন্সিং শেষ হয়ে গেলে তারপর জিআইএস পড়ব, জিআইএস শেষ হয়ে গেলে তারপর আমরা জিপিএস পড়ব। এটা কন্টিনিউয়েশন চলবে। ঠিক আছে? আজকেই পুরো রিমোট সেন্সিং শেষ হবে না, রিমোট সেন্সিং ধীরে ধীরে পড়বো আমরা, শেষ হবে, তারপর জিআইএস পড়বো, তারপর আমরা জিপিএস পড়বো। তো রিমোট সেন্সিংয়ের ক্ষেত্রে কাকে বলে প্রথম আমরা ইন্ট্রোডাকশন পড়বো, রিমোট সেন্সিং কাকে বলে, কী বৃত্তান্ত, কীভাবে হয়। তারপর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস পড়বো আমরা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে মাইলস্টোন ইন দ্য হিস্ট্রি অফ রিমোট সেন্সিং। রিমোট সেন্সিং হিস্ট্রিতে কী কী মাইলস্টোন অ্যাচিভ করেছে সেই ব্যাপারগুলো আমরা দেখবো। তারপর হচ্ছে প্রসেস অফ রিমোট সেন্সিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অলরেডি কোশ্চেন এসে গেছে 2023 মার্চের যে এক্সামটা হয়েছিল শিফট 1-এ এই কোশ্চেনটা এসছে, যে প্রসেস অফ রিমোট সেন্সিং থেকে। ঠিক আছে? তারপর আমরা পড়বো সেটা হচ্ছে ইন্টারাকশন উইথ দ্য টার্গেট। ইন্টারাকশন উইথ দ্য টার্গেটের মধ্যে আমরা অ্যাবজর্পশন পড়বো। ঠিক আছে? অ্যাবজর্পশনের পর যেটা পড়বো আমরা কি স্ক্যাটারিং পড়বো। স্ক্যাটারিংয়ের পর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে র্যালে স্ক্যাটারিং, বিভিন্ন স্ক্যাটারিংগুলো, স্ক্যাটারিং, এগুলো পড়বো আমরা। তারপর পড়বো হচ্ছে আমরা রামান স্ক্যাটারিং। ঠিক আছে? তারপর রিফ্র্যাকশন কাকে বলে সেটা আমরা পড়বো, রিফ্র্যাকশন। অ্যাটমসফিয়ারিক শিমার কাকে বলে সেটা দেখবো। তারপর হচ্ছে রিফ্লেকশন পড়বো আমরা, রিফ্লেকশনের পর পড়বো রিফ্লেকশন। তারপর টাইপ অফ সেন্সার যেটা রয়েছে, প্যাসিভ সেন্সার রয়েছে, প্যাসিভ সেন্সার পড়বো। তারপর হচ্ছে অ্যাক্টিভ সেন্সার পড়বো। এইগুলো সেন্সার। তারপর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম পড়বো আমরা, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কাকে বলে, কী বৃত্তান্ত। তারপর বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক স্ট্যান্ডার্ড ওয়েভলেন্থ যেগুলো রয়েছে, তার যে ইউনিটগুলো কত হচ্ছে, তার ওয়েভলেন্থ কত, সেগুলো আমরা দেখবো, এবং সেগুলোর যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেই অবধি দেখবো। আজকে যতটা হয় করবো, এটা অ্যাকচুয়ালি দুদিনের ক্লাস আছে, আজকে এবং কালকে, তো দুদিন মিলে এই গোটাটা আমরা কমপ্লিট করবো। ঠিক আছে? তারপর নেক্সট সপ্তাহ থেকে আমরা কি করব, নেক্সট উইক থেকে আমরা ইমেজ ইন্টারপ্রিটেশন যেটা আছে, ইমেজ ইন্টারপ্রিটেশন মানে তোমাদের স্যাটেলাইট ইমেজ ইন্টারপ্রিটেশন যেটা পড়ে সেটাকে আমরা পড়বো। ঠিক আছে? ইমেজ ইন্টারপ্রিটেশন যেটা আছে সেটা আমরা নেক্সট দিন পড়বো, ইন্টারপ্রিটেশন। তো ইমেজ ইন্টারপ্রিটেশন হয়ে গেলে তারপর আমরা পড়বো ইন্ডিয়ান রিমোট সেন্সিং। রিমোট সেন্সিংয়ের যে ইন্ডিয়ান হিস্ট্রি যেগুলো রয়েছে পুরোপুরি ইন্ডিয়ার রেসপেক্টে, সেগুলো আমরা পড়বো। ঠিক আছে? তারপর রিমোট সেন্সিং শেষ হবে, তারপর আমরা জিএসএ দিকে মুভ করব। ওকে, চলো তাহলে আজকে ক্লাস স্টার্ট করা যাক। সবাইকে শুভ নববর্ষ, সবার নতুন বছর খুব ভালো কাটুক, যা যা মনের ইচ্ছা সেগুলো পূরণ হোক, এবং মনের যা যা ইচ্ছা সেগুলোকে পূরণ করার জন্য সেরকম ধরনের কাজও করো তোমরা, কারণ কাজ না করলে ফলের আশা করাটা ঠিক না। তো সুতরাং তোমরা সবাই কাজ করো, যেটা ইচ্ছা সেটা পাওয়ার জন্য যতটা পরিশ্রম দরকার ততটা পরিশ্রম করো জীবনে, তবেই তুমি এক্সপেক্ট করতে পারবে যে আমি যেটা চাইছি সেটা আমার পরিপূর্ণ হবে। কিন্তু পরিশ্রম না করে ফলের আশা করা ঠিক না। আর একটা কথা তোমাদের সবাইকে বলি, আজকের দিনে যেটা বলাটা খুবই ইম্পর্টেন্ট, বছরের নতুন দিন, তাই তো আমাদের সবাইকে বলছি, সেটা হচ্ছে দেখো আমি তোমাদের একটা কথা বলি, জীবনে সাকসেস পেতে গেলে স্যাক্রিফাইস করাটা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? যদি কোনো মানুষ যদি সে মনে করে আমি সব কিছু করে, সব আনন্দ করে, সব ফুর্তি করে, সব কিছু করে, ঘুরতে গিয়ে আনন্দ করে, বার্থডে পার্টি কাটিয়ে, বিভিন্ন পার্টি করে, ঘুরে বেরিয়ে সব কিছু করে আমি জীবনে সাকসেস পাবো, দ্যাট ইজ নট পসিবল। ঠিক আছে? একদম পরিষ্কার কথা বলছি, সাকসেস পেতে গেলে তোমাকে সব দিক থেকে স্যাক্রিফাইস করতে হবে। তুমি কি খাবো, আমি কি খাবো, কি পরবো, কখন ঘুমাবো, রেস্ট নেব, এসব ভাবলে কোনো দিন সাকসেস আসবে না।
সাকসেস পেতে গেলে সবসময় তোমাকে টেন্সড থাকতে হবে, সাকসেস পেতে গেলে সবসময় তোমাকে পাজল থাকতে হবে, সাকসেস পেতে গেলে সবসময় ওটা নিয়ে তোমাকে তোমার মধ্যে একটা টেনশন কাজ করতে হবে যে আমি কবে কি করবো, নিজের মধ্যে একটা সেই চিন্তা ভাবনা থাকতে হবে, চিন্তা থাকতে হবে প্রতিটা মোমেন্টে যে আমি কি করব, আমার জীবনে কি করা উচিত, কতটা পরিশ্রম করা দরকার, কতটা আমি নিজেকে গুরুত্ব দেব, কতটা ভালোভাবে নিজেকে আরও বেশি সময় দিতে পারবো, এইগুলোর ওপর কাজ করতে হবে। কেউ যদি মনে করে যে জীবনে আমি সব কিছু করছি, আনন্দ করছি, ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে, তার সাথে সাথে আমি এক্সপেক্ট করব আমার রেজাল্টও আসবে, এবং যখন রেজাল্ট আসবে না তখন আমি বলবো যে কেন আমার এলো না, এতদিন ধরে পড়ছি তবু আমার হচ্ছে না, তো তখন আমি বলবো তখন তোমরা এই ডিউরিং প্রিপারেশনে কি কি করেছো সেইগুলোকে একবার রিভিউ করে নিজেরা দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কেন তোমাদের সিলেকশন কারোর হয় কারোর হয় না। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে সাকসেস পেতে গেলে তোমাকে সব কিছু থেকে কী করতে হবে, তোমাকে সব কিছু থেকে স্যাক্রিফাইস করতে হবে, ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস অল অফ দোজ থিংস, এবং তোমাকে ডেডিকেটেডলি নিজের ফোকাসের প্রতি লেগে থাকতে হবে। যতদিন না তুমি নিজের যেটা চাইছো সেটা যতদিন না তোমার পরিপূরণ হচ্ছে, ততদিন তোমাকে সমস্ত ঘুরতে যাওয়া বন্ধ করতে হবে, তোমাকে সব কিছু আনন্দ ফুর্তি আহ্লাদ সব বন্ধ করতে হবে, ঠিক আছে, একটা জায়গায় তোমাকে সারা দিন মনোনিবেশ করে থাকতে হবে। হ্যাঁ, তার জন্য রিফ্রেশমেন্ট দরকার নেই, অবশ্যই রিফ্রেশমেন্ট দরকার আছে, সেই রিফ্রেশমেন্টটা অন্যরকম, সেই রিফ্রেশমেন্টটার মধ্যেও যেন তোমার গোলটা সেট থাকে, ঠিক আছে, সেই রকমের। তো আমি সবাইকেই বলবো যতদিন না তোমাদের কোনো রকম অ্যাচিভ কিছু হচ্ছে গোল, ততদিন পর্যন্ত নিজের সাকসেসের প্রতি ডেডিকেটেড থাকো। যারাই এটা পারবে, এটা আমি জানি, আমি বলছি, তোমরা যতজন লাইভ ক্লাস দেখবে বা রেকর্ডিং দেখবে, এটা মানে 100% যদি আমি স্টুডেন্ট ধরে নিই, তার মধ্যে এটা পারবে হচ্ছে 1%ও নয়, মানে 1% এটা পারবে না পুরোপুরি করতে। ওই জন্য সাকসেস রেটও 1%ও হয় না, খুব কম। এই জন্য সাকসেসফুল মানুষের সংখ্যা 1% কি তার কম 100%-এর মধ্যে, ঠিক আছে। তো কারণ এটা মেনে চলতেই, কারণ অ্যাকচুয়ালি আমরা কি হয়, আমরা সবাই ভাবি যে সাকসেস কিভাবে করলে সাকসেস আসবে, কিন্তু কিভাবে করলে সাকসেস আসবে সেটা আমাদের সবার জানা। আমাদের মেন প্রবলেম কোথায়, আমরা সেই সাকসেসটা পাওয়ার জন্য যেটা করা দরকার আমরা সেটা করি না, কিন্তু উল্টে আমরা কি করি, আমরা ফলের আশা করি যে আমার যদি সাকসেস এসে যায়, আমার যদি জিআরএফ হয়ে যায়, আমার যদি একটা চাকরি হয়ে যায়, সেটা কখনো হয় না। তোমাকে যেই জিনিসটার জন্য আগে তোমাকে নিজেকে 100% দিতে হবে, 100% দিতে হবে। আমি জানি, এটা আমি বলছি, এটা মানে আমি এখন 6জন মধ্যে হয়তো বলছি, 6জন আছে হয়তো, তোমরা এরপর আরও অনেক সংখ্যায় বাড়বে। মানে আমি যদি এটা গোটা ইন্ডিয়ার সামনেও বলি তাহলেও রেজাল্টটা একই আসবে, যে সবাই এটা মেনে চলতে পারবে না, মাত্র 1% কি তার কম লোকজন মানবে এবং তারাই সাকসেস পাবে, ঠিক আছে। ওই জন্য সাকসেস রেট ইজ নট ভেরি ইজি, ঠিক আছে। অনেকে পরীক্ষা হয়ে যায়, সিইউটিপিজি রেজাল্ট বেরোলো, অনেকেই এর মধ্যে বলে যে আমি পড়লাম আমার কিছুই হলো না বা এই হলো না। অ্যাকচুয়ালি মানে এটা আমাকে ব্লেম করে কোনো লাভ নেই, বা আমার ইনস্টিটিউশনকে, বা যে কোনো জায়গায় তুমি পড়ছো সেই জায়গাকে ব্লেম করে কোনো লাভ নেই, ঠিক আছে। যারা সত্যিকারের সাকসেসফুল হয় তারা নিজেকে খুঁটিয়ে রেখে যে আমার কেন হলো না, সেখানে প্রবলেমটাকে নিজেকে জাজ করে। কারণ তোমরা সবাই হয়তো নেট বা সিইউটিপিজি দিয়েছো, তোমরা সবাই নেট বা সিইউটিপিজি একবার করে হয়তো দিয়ে দিয়েছো, ঠিক আছে, যে এক্সামের জন্য প্রিপেয়ার করছো হয়তো সেটা দিয়েছো। তো যদি তোমাদের সেকেন্ড যারা ফার্স্ট অ্যাটেম্প্ট, আমি তাদের কথা বলছি না, যদি যাদের সেকেন্ড অ্যাটেম্প্ট হয়, যাদের যে পরীক্ষায় সেকেন্ড অ্যাটেম্প্ট, তারা ফার্স্ট অ্যাটেম্প্টে যে পরীক্ষাটা দিয়েছো সেই কোশ্চেন পেপারটা ডাউনলোড করে অ্যান্সার কি এর সাথে সেটাকে মিলিয়ে সেটাকে দেখে নিজের প্রবলেমটা যদি যে খুঁজে বার করবে না, সে কী করে এক্সপেক্ট করতে পারে যে পরের পরীক্ষা আমি কোয়ালিফাই করে যাব। এই কোশ্চেন পেপারটাও যদি কেউ না জানে যে কোশ্চেন পেপারটা কোথায় রয়েছে, কিভাবে ডাউনলোড করতে হয়, অ্যান্সার কীভাবে মেলাতে হয়, সেগুলো কিচ্ছু করলাম না, পরীক্ষা দিয়ে দিয়েছি, অ্যান্সার রেজাল্ট বেরিয়েছে দেখে নিয়েছি, কোশ্চেন পেপার অ্যান্সার কি কিছু সব পড়ে রয়েছে, কিছু আমি মেলাচ্ছি না, কিন্তু আমি এক্সপেক্ট করে নিচ্ছি যে পরের বার আমার হয়ে যাবে সিলেকশন। আমি নিজের ভুল কোথায় রয়েছে সেটাই আমি নিজের প্রবলেম কোথায় সেটাকে আইডেন্টিফাই করলাম না, এবং সেই প্রবলেমের উপর আমি কাজও করলাম না, সেই প্রবলেমকে রিকভার করার জন্য যে কাজটা দরকার, রিকভার করার জন্য, ঠিক করার জন্য সেটার কাজ দরকার, সেটা আমি করলাম না। এবার তোমার প্রবলেম কোথায়, তোমার হয়তো অঙ্কের প্রবলেম আছে, বা জিওগ্রাফি অফ ইন্ডিয়ার প্রবলেম আছে, বা ধরো ইকোনমি জিওগ্রাফি, যার যেটা প্রবলেম আছে সেটা তো সবার সমান নয়। আমি পড়াবো জেনারেল, সবার জন্য সমান পড়াবো,
তোমার পার্টিকুলারলি কী প্রবলেম সেটা তোমাকে ওই অ্যান্সার কি দেখে আগের বার কোশ্চেন দেখে মক টেস্ট দিয়ে অ্যানালিসিস করে দেখতে হবে যে আমার এই পোর্শনগুলো সমস্যা আছে, তখন আমাকে সেই পোর্শনগুলোকে ভালো করে পড়তে হবে। সেইগুলো যদি কেউ না করে বছরের শেষে যখন রেজাল্ট বেরোবে তখন যদি কেউ সে বলে যে আমার হলো না কেন, আমি এতদিন ধরে পড়ছি, তাহলে কোনো এতদিন ধরে কেন স্বয়ং সরস্বতী দেবীর কাছে পড়লেও হবে না, এবং 5-6 বছর 10-15 বছর ধরে পড়লেও কোনো দিন সিলেকশন হবে না। ঠিক আছে? সো আমি আগেও বলেছি এখনও বলছি, দিস ইজ নট দ্য অ্যাকাডেমিক এক্সাম, দিস ইজ নট দ্য অ্যাকাডেমিক এক্সাম, দিস ইজ দ্য কম্পিটিটিভ এক্সাম। তার মানে হচ্ছে মেথড অফ এলিমিনেশন। এখানে সবাই জানে, ঠিক আছে, এখানে সবাই জানে, কিন্তু যারা সিলেকশন হয় তারা কেন সিলেকশন হচ্ছে, বাকিদের তারা এলিমিনেট করতে পারছে বলে। কারণ লিমিটেড সিট লিমিটেড, এখানে এইটুকুন লোকজনই ধরতে, এখানে হয়তো 10 জনই ধরতে পারবে, 100 জন পরীক্ষা দিচ্ছে, বাকি 90 জনকে এলিমিনেট হতেই হবে। তার মানে বাকি 90 জন জানে না তা নয়, কিন্তু এই 10 জনের ক্যাপাসিটি রয়েছে 90 জনকে এলিমিনেট করার, আর যার মধ্যে ক্যাপাসিটি থাকবে সেই জীবনে সাকসেসফুল হবে। ঠিক আছে? সো আজকে বছরের প্রথম দিন, তাই তোমাদের সবাইকে একটা ছোট্ট কথা বললাম যে আমি আমার মতো পড়িয়ে যাব, আমি আমার মতো করেই যাব, আমি আমার মতো যে সিলেবাস শেষ করার দায়িত্ব টার্গেট আছে, আমি আমার টার্গেটে চলতেই থাকবে আমার গাড়ি। ঠিক আছে? কিন্তু যে নিজের মতো করে চলবে, যে নিজের মতো করে করবে, তার ভবিষ্যৎ, তার ফিউচার তার হাতে, তার ভবিষ্যৎ, তার ফিউচার তার হাতে। ঠিক আছে? তো সুতরাং এবার বাকিটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ কাউকেই সেইভাবে দেখি না যে এখন সিরিয়াসনেস ধীরে ধীরে ছেলেমেয়েদের মধ্যে অনেক কমে গেছে, আগে যতটা ছিল এখন সেই সিরিয়াসনেস কিছুই নেই। ঠিক আছে? তো সুতরাং সেটা মেনটেন করো, না করলে, কারণ তুমি সারা বছর যদি তুমি প্র্যাকটিস না করো, তুমি কোনো দিন গিয়ে এক্সপেক্ট করতে পারো না যে এক্সামের দিন আমি কোয়ালিফাই করে যাব, ঠিক আছে, কাট অফটা আমি ক্রস করব, সেটা কখনোই হবে না। ঠিক আছে? তাহলে ওই আশা নিয়ে বসেই থাকতে হবে দিনের পর দিন, লাভের লাভ কিছুই হবে না। চলো তো স্টার্ট করে অ্যান ইন্ট্রোডাকশন টু রিমোট সেন্সিং। রিমোট সেন্সিং কাকে বলছে সেটা আগে দেখি। ইন্ট্রোডাকশন বলছে, রিমোট সেন্সিং ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ অ্যাকুইরিং ইনফরমেশন। অ্যাকুইরিং মানে কোনো কিছুকে অ্যাকুয়ার করা, নিয়ে আসা, জোগাড় করা, অ্যাবাউট দ্য আর্থ সার্ফেস উইদাউট হ্যাভিং এনি ফিজিক্যাল কন্ট্যাক্ট উইথ ইট। দিস ইজ ডান বাই সেন্সিং অ্যান্ড রেকর্ডিং অফ রিফ্লেক্টেড অ্যান্ড এমিটেড এনার্জি। ব্যাপারটা কী হচ্ছে দেখো, ধরো এটা আর্থ সার্ফেস, ঠিক আছে, আর্থ সার্ফেসের মধ্যে ধরো আমি একটা নির্দিষ্ট পয়েন্টে ডেটা কালেকশন করতে চাইছি, কিন্তু আমি সেখানে যাচ্ছি না। ঠিক আছে? না গিয়ে কী করছি, আমি সেই জায়গাটায় ডেটা কালেক্ট করছি। ধরো এটা আর্থ সার্ফেসে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টের সম্পর্কে আমার ডেটা দরকার, কিন্তু আমি সেখানে ডাইরেক্ট ফিজিক্যালি যাচ্ছি না ডেটা কালেক্ট করতে, কিন্তু তবুও আমি ডেটা কালেক্ট করছি কিসের মাধ্যমে? এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে সূর্যের আলো যেটা পড়ছে আমার, ধরো এখান থেকে সূর্যের আলো যেটা পড়ছে, এই আলোটা কী হবে, রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট করে কার কাছে যাবে, স্যাটেলাইটের কাছে। স্যাটেলাইট সেটা ক্যাপচার করবে যে এখানে কী রয়েছে এবং সেই ইনফরমেশনটা আমাকে দেবে। সো দিস ইজ কল্ড রিমোট সেন্সিং, যেখানে আমি ফিজিক্যালি ওই জায়গায় ডাইরেক্ট উপস্থিত না হয়েও সেই জায়গাটা সম্পর্কে আমি যখন ইনফরমেশন কালেক্ট করতে পারলাম, তখন এই কনসেপ্টটাকে বলা থাকে রিমোট সেন্সিং। রিমোট সেন্সিং মানে হচ্ছে রিমোটলি কোনো একটা এরিয়াকে সেন্সড করা। ঠিক আছে? এটাকে রিমোট সেন্সিং বলা থাকে। যেমন ধরো এখানে ছবিটার মধ্যে যদি দেখতে পাও, ধরো আর্থ সার্ফেসের ফিচার্সটা রয়েছে, এখান থেকে সূর্যের আলো এসে পড়েছে আর্থ সার্ফেসের উপর, কারণ সূর্যের আলো না পড়লে তো, আলো না থাকলে তো রিফ্লেকশন হবে না, এবং সেটা রিফ্লেক্ট করে কোথায় গিয়ে স্যাটেলাইটে গিয়ে ধরা পড়ছে। এবার স্যাটেলাইট এটা দেখছে এটা কী ধরনের ফিচার্স, দেখে আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে এইখানে এই ধরনের ফিচার্স রয়েছে। সেই ম্যাপ দেখে আমরা বুঝতে পারছি যে ওই পার্টিকুলার জায়গায় কী ফিচার্স রয়েছে। ঠিক আছে? এটা কি বলা থাকে, রিমোট সেন্সিং। ঠিক আছে? সো রিমোট সেন্সিংকে অ্যাকচুয়ালি কী বলা থাকে, আর্থ অবজারভেশন। আর্থ অবজারভেশন কেন রয়েছে, পৃথিবীর কোথায় কী রয়েছে, ফিচার্স না ফিচার্স, কোথায় কী ধরনের রিসোর্স রয়েছে, সেইগুলো যেহেতু আমরা জানতে পারছি, সেই জন্য এটাকে আমরা কী বলতে পারি, এটাকে আমরা আর্থ অবজারভেশন বলে উল্লেখ করতে পারি। ঠিক আছে? নেক্সট বলছে, সেন্সার আর লাইক সিম্পল ক্যামেরাস দ্যাট দে আর নট অনলি ইউজ ভিজিবল লাইট বাট অলসো আদার ব্যান্ডস অফ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ঠিক আছে? সাচ অ্যাজ ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, আলট্রাভায়োলেট রিজিয়ন্স। তাহলে এখানে মাথা রাখতে হবে যে রিমোট সেন্সিংয়ের ক্ষেত্রে আমরা কী কী ইউজ করি। রিমোট সেন্সিংয়ের ক্ষেত্রে আমরা যে শুধুমাত্র ভিজিবল লাইট বলতে যে লাইটটা আমরা চোখে দেখতে পাই, শুধুমাত্র কি সেই লাইটটা ইউজ করা হয়, সেটা তো থাকেই। তাছাড়া ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, আলট্রাভায়োলেট রিজিয়ন্স, এই ধরনের ওয়েভলেন্থগুলো ইউজ করা হয়। মানে ধরো আমি একটা কথা বলছি, সূর্যের আলো এসে পড়লো কোনো একটা অবজেক্টের ওপর, সেই অবজেক্ট থেকে তো একটা আলো রিফ্লেক্ট করে সেন্সারের কাছে পৌঁছাবে। এই সেন্সার থেকে যে আলোটা রিফ্লেক্ট করে গেল, সেটা সবসময় ভিজিবল লাইট হবে তার কিন্তু কোনো মানে নেই। ভিজিবল লাইট বলতে যেমন সূর্যের আলো, যেটা আমি চোখে দেখতে পাচ্ছি, সেটা আমি দেখতে পাচ্ছি সূর্যের আলো পড়ছে, পড়ে আবার ফিরে যাচ্ছে, সেটা ভিজিবল লাইট। আবার কিছু কিছু লাইট আছে, যেমন কিছু কিছু ওয়েভ আছে, যেমন ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, আলট্রাভায়োলেট ওয়েভ,
এগুলোও কিন্তু রিফ্লেক্ট করে, যেগুলো আমি খালি চোখে কিন্তু আমরা দেখতে পাবো না, যেগুলো সূর্য থেকে আসে এবং সূর্য থেকে এসে কী করে আর্থ সারফেসে পড়ছে এবং সেগুলো রিফ্লেক্ট করে সেন্সারে গিয়ে অ্যাটাক করছে এবং সেন্সার সেগুলোকে দেখে নিয়ে বলছে যে কোন অবজেক্টটা কী রয়েছে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু আমাদের কাজে লাগে। তো প্রথম আমরা দেখি যে রিমোট সেন্সিংয়ের ক্ষেত্রে কী কী ব্যাপার হয়। আচ্ছা, এখানে যেগুলো ইয়েলো মার্ক করা বা বোল্ড কালার করা সেগুলো বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো ইম্পর্টেন্ট কিন্তু সেগুলো বেশি ইম্পর্টেন্ট। রিমোট সেন্সিং প্রথম শুরু হলো কোথায়, 1800 থেকে, যখন হচ্ছে ডক্টর উইলিয়াম হার্সেল কী করেছিলেন, ডিসকভার করেছিলেন রিমোট সেন্সিং কনসেপ্টটাকে। এবং 1839-এ প্র্যাকটিস অফ ফটোগ্রাফি, কীভাবে ফটো তোলা হবে না হবে তার ব্যাপারটা করা হয়। 1847-এ ইনফ্রারেড স্পেকট্রাম শোন বাই জেবিএল ফকুলেন্ট, বিভিন্ন স্পেকট্রামের কথা এখানে বলা হয়, ইনফ্রারেড স্পেকট্রাম, ওই যে রিফ্লেকশনগুলো হচ্ছে সেইগুলোর কথা বলা হয়। এবার 1859-এ যেখানে বেলুনের মাধ্যমে প্রথম ছবি তোলা হয়। 1873-তে থিওরি অফ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বাই জেসি ম্যাক্সওয়েল। 1909-এ এরোপ্লেনের মাধ্যমে ছবি তোলা হয়। তাহলে 1859-এ প্রথম বেলুনের মাধ্যমে ছবি তোলা হয়, আর 1909-এ এরোপ্লেনের মাধ্যমে ছবি তোলা হয়। তাহলে পরীক্ষায় যদি বলে রিমোট সেন্সিং ফার্স্ট কবে স্টার্ট হলো, সেটা কিন্তু 1859-এ হবে, কারণ প্রথম বেলুনের সাহায্যে ছবি উঠেছিল। তারপর 1909-এ এরোপ্লেনের মাধ্যমে হলো। এইভাবে কি হলো, 1907 সালে 1959-এ প্রথম ফার্স্ট স্পেস ফটোগ্রাফ অফ দ্য আর্থ এক্সপ্লোরার 6 বলে একটা স্যাটেলাইট পাঠানো হলো আর সারফেস মানে এতে স্পেসে, এবং যেটা কি করলো, আর্থের প্রথম ছবি তুললো। এই যে আর্থের যে ছবি, এই যে পৃথিবীর সারফেসের যে ছবি, সেই ছবি তুলে প্রথম পৃথিবীতে কোন স্যাটেলাইট পাঠিয়েছে, সেটা হচ্ছে 1959-এ এক্সপ্লোরার 6 পাঠিয়েছে। এরপর 1972-তে লঞ্চ ল্যান্ডসেট 1 ETRS 1 MSS সেন্সার। MSS এর ফুল ফর্ম মাল্টি স্পেকট্রাল সেন্সার। ঠিক আছে, MSS হচ্ছে একটা সেন্সার আর ল্যান্ডসেট 1 হচ্ছে একটা স্যাটেলাইট। সেটা পাঠানো ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেটা 1972-তে পাঠানো হয়েছিল। তারপর 1986-এ ফ্রেঞ্চ কমার্শিয়াল আর্থ অবজারভেশন স্যাটেলাইট এলো স্পট। ঠিক আছে, তাহলে 1986-এ ফ্রেঞ্চের একটা স্যাটেলাইট এলো, নাম কি, তার নাম হচ্ছে স্পট। ঠিক আছে, তারপর এলো 1999-এ 1999-তে ইকোনোস বলে একটা স্যাটেলাইট এলো, যেটাও হচ্ছে আমেরিকার, যার কাজ ছিল হাই স্পেশাল রেজলিউশন সেন্সর সিস্টেম, যার স্পেশাল রেজলিউশন অনেক বেশি ছিল। স্পেশাল রেজলিউশন আমি কথাটা পরে বলবো, স্পেশাল রেজলিউশন কাকে বলে। আপাতত স্পেশাল রেজলিউশন বলতে এটাই বোঝো যে সমস্ত ছবির রেজলিউশন অত্যন্ত ভালো, মানে আগে যে সমস্ত ছবিগুলো উঠছিল ল্যান্ডসেট 1-এ বা স্পটে, সেখানে ছবির কোয়ালিটি অত ভালো ছিল না, কিন্তু 1999-তে ইকোনোস যখন এলো তখন ছবির কোয়ালিটি আস্তে আস্তে অনেক বেশি ইমপ্রুভ করতে লাগলো। ঠিক আছে, তাহলে এইগুলো তোমরা মনে রাখবে যে প্রথম রিমোট সেন্সিং হলো 1859-এ, যখন বেলুনের মাধ্যমে কি হলো, এরকমভাবে তোমরা যদি দেখো, এই যে আর্থ সারফেসের মধ্যে এরকম বেলুন ছিল, এরকম বেলুন ওপরে দিয়ে দেওয়া হলো এবং বেলুন দিয়ে এরকম বেলুনের মধ্যে ক্যামেরা লাগিয়ে দেওয়া হলো, বেলুনটা উড়ে উড়ে যাচ্ছে এবং এই ক্যামেরা দিয়ে নিচের অংশের ছবি তুলছে। এইভাবে গেল, প্রথম হলো 1859-এ। এবার 1909-এ কী হলো, বেলুনের পরিবর্তে কী হলো, এরোপ্লেনের মধ্যে ক্যামেরা লাগিয়ে দেওয়া হলো এবং তার মাধ্যমে ছবি তোলা হলো। ঠিক আছে, এবং প্রথম আর্থ মানে এইগুলো তো গেলে সবটাই হচ্ছে আমরা চোখে দেখতে পাচ্ছি, কিন্তু স্পেসে তখনও পর্যন্ত কিছু যায়নি। স্পেসে কখন গেল, 1959-এ ফার্স্ট স্পেস মানে কোনো স্যাটেলাইটকে স্পেসে প্রথম পাঠানো হলো, মানে স্পেসে স্যাটেলাইট পাঠানো হলো কত সালে, 1959-এ। তার আগে বেলুনের মাধ্যমে হচ্ছিলো, এরোপ্লেনের মাধ্যমে হচ্ছিলো, কিন্তু 1959-এ ফার্স্ট স্পেসে ছবি পাঠানো হলো এবং সেটা কি করলো, ছবিও তুললো। অ্যাকচুয়ালি প্রথম স্পেসে কিন্তু 1957-এ একটা গেছিলো, ঠিক আছে, যেটাকে বলে স্পুটনিক 1। 1957-এ গেছিলো স্পুটনিক 1 এবং 1958-এ গেছিলো স্পুটনিক 2। ঠিক আছে, স্পুটনিক 1 অ্যান্ড স্পুটনিক 2। ঠিক আছে, স্পুটনিক 2 গেছিলো 1957, 1958 আর 1959-এ, সরি আমি একটুখানি ভুল বললাম, 1958-এ গেছিলো এক্সপ্লোরার 1। ঠিক আছে, 1957-এ গেছিলো স্পুটনিক 1 আর 1958-এ গেছে এক্সপ্লোরার 1। কিন্তু এরা গেছিলো ঠিকই, কিন্তু এরা কোনো ছবি তুলতে পারেনি। কিন্তু ফাইনালি 1959-এ যখন এক্সপ্লোরার 6 গেল, তখন কি করলো, সে ছবি তুলতে পেরেছিল। তাই পরীক্ষায় যদি বলে যে কোন স্যাটেলাইট প্রথম গিয়ে ছবি তুলেছিল আর্থ সারফেস, সেটা 1959-এ এক্সপ্লোরার 6 গেছিল। ঠিক আছে, এইটুকুন তোমাদের মাথায় রাখতে হবে। আর যদি বলে প্রথম কোন স্যাটেলাইট স্পেসে গেছিলো, তাহলে 1957-এ স্পুটনিক 1 গেছিলো, স্পুটনিক 1। যদি বলে প্রথম কোন স্যাটেলাইট গেছে, তাহলে সেটা স্পুটনিক 1। আর যদি প্রথম কোন স্যাটেলাইট ছবি তুলেছে, সেটা হচ্ছে এক্সপ্লোরার 6। কোথায় রাখতে হবে এটা। নেক্সট কি বলছে, প্রসেস অফ রিমোট সেন্সিং। রিমোট সেন্সিং প্রসেস কি বলছে, এনার্জি সোর্স অর ইলুমিনেশন। এনার্জি সোর্স আর ইলুমিনেশন কি বলছে, যেটাকে আমি এ দিয়ে ডিনোট করছি, এনার্জি সোর্স অর ইলুমিনেশন, যেটাকে এ দিয়ে ডিনোট করা হয়। আচ্ছা, এনার্জি সোর্স অর ইলুমিনেশন কি, যেটাকে আমরা এ দিয়ে ডিনোট করছি, কি বলা হয় এনার্জি সোর্স অর ইলুমিনেশন।
The first requirement for remote sensing is to have an energy source which illuminate or provides electromagnetic energy to the টার্গেট অফ ইন্টারেস্ট। দেখো এখানে যে এখানে দেখছো আর্থ সারফেসে রয়েছে, এটা আর্থ সারফেস, এখান থেকে সূর্যের আলো কি হচ্ছে এখানে এসে পড়ছে, ঠিক আছে, সূর্যের আলো এটা এসে পড়ছে, এই যে সূর্যের আলো যে পড়ছে, এই যে সূর্য সান, এটাকে আমরা বলছি সোর্স অফ ইলুমিনেশন, মানে এনার্জি সোর্স। যেমন ধরো আজকে আমার ঘরে লাইটটা রয়েছে, লাইটটা পড়ছে বলে আমার মুখে রিফ্লেক্ট করছে, করে ক্যামেরায় গিয়ে পড়ছে বলে তুমি আমার ছবিটা দেখতে পাচ্ছ। এই যে টিউবলাইটটা যে জ্বলছে সেটা আমার চোখে, আমার মুখে এসে পড়ছে, মুখ থেকে রিফ্লেকশন একটা যাচ্ছে ক্যামেরার দিকে, সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে আমার মুখটাকে আইডেন্টিফাই করতে পারছো। আর দিনের বেলা, আর ওয়ার্ল্ড ওয়াইড এটা এনার্জি সোর্স অফ ইলুমিনেশন কী করে, সূর্যের আলো। সকালবেলা এই জন্য আমরা সব কিছু দেখতে পাই, রাত্রেবেলা দেখতে পাই না। তার একটাই কারণ, সকালবেলা কি হচ্ছে, সকালবেলা যে সূর্যের আলোটা এসে পড়ছে কোনো একটা অবজেক্টের ওপর, এবং সেখান থেকে সেই আলোটা রিফ্লেক্ট করে সেন্সারে গিয়ে পৌঁছাচ্ছে, ঠিক আছে, বা আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে। তো সেই কারণের জন্য সূর্যের আলো ধরো কোনো একটা বস্তুর ওপর পড়ছে এবং সেটা রিফ্লেক্ট করে আমার চোখে এসে পড়ছে, তখনই সেটা আমি দেখতে পাচ্ছি যে কোন বস্তুটা কোনটা আমি চিনতে পারছি। কিন্তু রাতের বেলা সেটা হয় না কেন, সূর্যের আলো থাকে না বলে, ঠিক আছে। যেটুকুন রাতের বেলা আমরা দেখতে পাই সেটা ওই যে লাইটগুলো জ্বলে তার জন্য, লাইট যদি পুরোপুরি অফ হয়ে যায় তখন আমরা কিছুই দেখতে পাবো না, ঠিক আছে। তো সূর্যের আলো হচ্ছে এনার্জি সোর্স অফ ইলুমিনেশন। সূর্যের আলোটা যেটা হয় রিমোট সেন্সিংয়ের ভাষায় এটাকে ইএমআর বলা হয়। মনে রাখবে, সূর্যের যে আলোটা আসছে, ক্লাইমেটোলজি থেকে যাকে বলে ইনসোলেশন, ক্লাইমেটোলজিতে যাকে বলে ইনসোলেশন, রিমোট সেন্সিংয়ে তাকে বলে ইএমআর, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ঠিক আছে। তার ফার্স্ট কাজ হলো এনার্জি সোর্স অফ ইলুমিনেশন। এই প্রসেসগুলো খুব মনে রাখবে, পরপরগুলো প্রসেসগুলো থেকে কিন্তু পরীক্ষা কোশ্চেন দেয়, ঠিক আছে। অলরেডি এসেছে মার্চে, যে পরপর প্রসেসগুলো এরকম নাম দিয়ে দেবে এবং সেগুলোকে বলবে অ্যাসেন্ডিং অর্ডারে বা ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাও প্রসেসগুলো। নেক্সট 2 নম্বর যেটা আমরা দেখছি সেটা হচ্ছে রেডিয়েশন অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার। দেখো তাহলে কি হচ্ছে, এখান থেকে যে সূর্যের আলোটা আসছে, এই সূর্যের আলোর থেকে এইখানটায় কি হচ্ছে, অ্যাটমসফিয়ার, মাঝখানে কি রয়েছে, অ্যাটমসফিয়ার রয়েছে। তাহলে এই সূর্যের আলোটা এখানে পড়ে এখানের মধ্যে কিছু গ্যাস থাকবে যেগুলো অ্যাবজর্ব করবে, যেমন হচ্ছে ধরো ওয়াটার ভ্যাপার হতে পারে, ঠিক আছে, যেগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা থাকে। ওয়াটার ভ্যাপার, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে মিথেন, তারপর হচ্ছে মিথেন, এই ধরনের গ্যাসগুলোকে কি বলা থাকে, এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস, যাদের কাজ হচ্ছে সূর্যের আলোকে অ্যাবজর্ব করে নেওয়া। তো ন্যাচারালি এই যে এখানে যে অ্যাটমসফিয়ারের যে পার্টটা, এখান থেকে সূর্যের আলোটা যেটা আসছে সেটা কি হচ্ছে, অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তো তার ফলে কি হচ্ছে, কিছু অংশ এখান থেকে অ্যাবজর্ব হয়ে গেল, কিছু অংশ এখান থেকে রিফ্লেক্ট করে আবার চলে যাবে, যেটাকে তোমরা পড়েছো অ্যালবিডো, অ্যালবিডো বলে পড়েছো, যে সেগুলো পৃথিবী পৃষ্ঠে ঢুকতেই পারবে না। আবার কিছু কিছু অংশ কি হবে, সূর্যের আলো রেস্ট অফ দ্য পার্ট যেটা রয়েছে সেটা কি হবে, সেটা হচ্ছে এখানে যে সমস্ত পার্টিকেলসগুলো রয়েছে, যে ডাস্ট পার্টিকেলস, তার দ্বারা সেখানে পড়বে, পড়ে গিয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে আমাদের আর্থ সারফেসের মধ্যে পড়বে। এইটাকে বলা থাকে স্ক্যাটারিং। একটা কথা মাথায় রাখবে, আর্থ সারফেসের মধ্যে যে আমাদের, আমি যদি তোমাদের ছবি এঁকে যদি দেখাই বিষয়টা, এক মিনিট, আচ্ছা, যদি আমি ছবি এঁকে বিষয়টাকে দেখাই, যে আমি যদি ছবি এঁকে বিষয়টাকে দেখাই, ঠিক আছে, যদি ছবি এঁকে বিষয়টাকে দেখাই, যে এখান থেকে কি হচ্ছে, সূর্যের আলো আসছে, তো মাঝখানে ধরো অ্যাটমসফিয়ার রয়েছে, তো অ্যাটমসফিয়ারের ফলে কিছু গ্যাস কি করবে, এখানেই অ্যাবজর্ব করে নেবে, সেটাকে আর নিচের মধ্যে আসতে দেবে না, আর কিছু কি হচ্ছে এখান থেকে রিফ্লেক্ট করে মহাকাশে ফিরে চলে যাচ্ছে, যেটাকে আমরা অ্যালবিডো বলি, বা এখানে রিমোট সেন্সিংয়ের ভাষায় যেটাকে আমরা রিফ্লেকশন বলতে পারি, যেটাকে আমরা রিফ্লেকশনও বলতে পারি, রিফ্লেকশন, ঠিক আছে, রিফ্লেকশন। তো এক একটা অবজেক্টের কিন্তু রিফ্লেকশন এক এক ধরনের হয়, ঠিক আছে, কোনোটার বেশি কোনোটার কম। আর কিছু হবে এখান থেকে যে ডাস্ট পার্টিকেলসগুলো থাকছে, সেই ডাস্ট পার্টিকেলসের ওপর সূর্যের আলো পড়ার ফলে সেটিকে এদিক ওদিক বিভিন্ন দিকে ছড়িয়ে দেবে। মনে রাখবে স্ক্যাটারিং, এটাকে স্ক্যাটারিং বলে। এই স্ক্যাটারিং হচ্ছে বলে সূর্যের আলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে এবং আমরা যে কোনো দিক থেকে সূর্যের আলোটা পাচ্ছি। যদি এটা না হতো, যদি এই ডাস্ট পার্টিকেলস না থাকতো, স্ক্যাটারিং যদি না হতো, তাহলে সূর্যের আলো স্ট্রেট পড়তো, হয়তো তোমার ঘরের একটা ফুটো দিয়ে আলো ঢুকতো, বাকি জানলা দিয়ে দরজা দিয়ে কোথাও দিয়ে আলো ঢুকতো না। আর স্ক্যাটারিং হচ্ছে বলে চারিদিক থেকে তোমার ঘরে জানলা দিয়ে সব দিক থেকে আলো কিন্তু ঢুকছে, ঠিক আছে। তো অ্যাবজর্পশন মানে কি, যখন কি হচ্ছে জিনিসটা আবার বোঝার চেষ্টা করো, হোয়াট ইজ অ্যাবজর্পশন। পরীক্ষায় কিন্তু এবছর ডিসেম্বর ইউজিসি নেটে যে কোশ্চেন এসেছিল সেখানে অ্যাবজর্পশন, রিফ্লেকশন, রেডিয়েশন এগুলো থেকে কিন্তু প্রশ্ন দিয়েছিল স্টেটমেন্ট তুলে। আমি ইউটিউবে প্র্যাকটিসও করেছি, তোমরা চাইলে গিয়ে ওই কোশ্চেন পেপারটা অ্যানালিসিসটা দেখতেও পারো যারা দেখোনি, ঠিক আছে।
তো অ্যাবজর্পশন মানে কি হচ্ছে, ধরো কোনো একটা সাবস্টেন্সের মধ্যে, কোনো একটা সাবস্টেন্স, সেই সাবস্টেন্সের মধ্যে ধরো যখন জিনিসটা কি হচ্ছে, অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, সরি, তাহলে কি হচ্ছে, যখন জিনিসটা ধরো পড়ে অ্যাবজর্বড হয়ে যাচ্ছে, এর মধ্যেই থেকে যাচ্ছে, তাকে বলে অ্যাবজর্পশন। আর যখন সেটা ফেরত চলে যাচ্ছে তখন সেটাকে বলে রিফ্লেকশন। ঠিক আছে, তখন সেটাকে বলে রিফ্লেকশন। আর যে এই যে আসছে সেটাকে আমরা বলতে পারি রেডিয়েশন। ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারি, রেডিয়েশন, যেটাকে ইএমআরও বলা হয়, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে অ্যাবজর্ব হয়ে যাওয়া অ্যাবজর্পশন, আসাটাকে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ফিরে চলে যাওয়া বলা থেকে রিফ্লেকশন। ইজ ইট ক্লিয়ার? ওকে, তো কি বলছে, রেডিয়েশন অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার। তাহলে অ্যাটমসফিয়ারের মধ্যে কি হলো, কি কি ঘটনা ঘটলো, কিছু কিছু অ্যাবজর্ব করলো, কিছু কিছু রিফ্লেক্ট করে পাঠিয়ে দিল, আর কিছু কিছু হলো স্ক্যাটারিং হলো। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। তো নেক্সট যেটা হচ্ছে বি এর পর যেটা হচ্ছে সি, ইন্টারাকশন উইথ দ্য টার্গেট। টার্গেট কি বলছে, এই যে টার্গেটটা যেটা রয়েছে, এই যে সি টার্গেট, এই যে বস্তুটা এর সাথে কি হচ্ছে, ইন্টারাকশন করছে বা টার্গেট করছে। ঠিক আছে, এই যে সূর্যের আলোটা যেটা রয়েছে এইটা কি হচ্ছে, ইন্টারাকশন করছে, এর সাথে ইন্টারাক্ট করছে। তো ইন্টারাকশন যত করবে, ইন্টারাকশন মানে কি হচ্ছে, ধরো আমি যদি বলি এখানে যদি সূর্যের আলোটা আসলো, ধরো সূর্যের আলো আসলো, এখানে রয়েছে একটা পুকুর রয়েছে, আবার এখানে সূর্যের আলো আসলো, এখানে একটা বাড়ি রয়েছে। তো দুজনের সাথে কি সমানভাবে ইন্টারাক্ট করবে না, এখানে কি হচ্ছে, এখানে যত রিফ্লেক্ট করবে এখানে রিফ্লেকশন একরকম করবে। তো বাড়ির মধ্যে যদি পড়ে, আমি ধরলাম যে সূর্যের আলো টোটাল আমি ধরলাম 100%, কথা বলছি, তো এখানে যেহেতু জল রয়েছে তাহলে জলের মধ্যে কি হচ্ছে, জলের মধ্যে রিফ্লেকশন খুব কম হবে, অ্যাবজর্পশন বেশি হবে। ধরো আমি বললাম এখান থেকে মাত্র 3 থেকে 5% হচ্ছে রিফ্লেক্ট করলো, বাকি কি হয়ে গেলো, অ্যাবজর্ব করে গেল। কিন্তু তোমার এই যে বিল্ডিং, সেখান থেকে কি হচ্ছে, সেখান থেকে রিফ্লেক্ট করছে মোটামুটি তুমি ধরে নাও 60 থেকে 65% রিফ্লেক্ট করছে, বাকি অ্যাবজর্ব করছে কত, ধরো আমি ধরে নিচ্ছি 40% অ্যাবজর্ব করছে। ঠিক আছে, 60% রিফ্লেক্ট করে ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, তো তো দুটো অবজেক্ট, তাদের যেহেতু কম্পোনেন্ট আলাদা, তাদের সাথে যে ইন্টারাকশন হবে সেটাও কিন্তু আলাদা হবে। ঠিক আছে, তো নেক্সট আমরা পড়বো সেটা হচ্ছে রেকর্ডিং অফ এনার্জি বাই দ্য সেন্সার। রেকর্ডিং অফ এনার্জি বাই দ্য সেন্সার, এবার এই যে রিফ্লেকশনটা হলো, এই যে আর্থ সারফেসে যেটাই রয়েছে না কেন সেটা যখন রিফ্লেক্ট করে এবার তার এনার্জি যখন পাঠাবে তোমার এই সেন্সারের কাছে, তখন সেন্সার কি করবে, সেটাকে রেকর্ড করবে। ঠিক আছে, সেন্সার সেটাকে রেকর্ড করলো, করে ট্রান্সমিশন, রিসিপশন অ্যান্ড প্রসেসিং, সেটা কি করবে, ট্রান্সমিশন, রিসেপশন অ্যান্ড প্রসেসিং মানে সেটা হচ্ছে, ধরো আমি একটা কথা বলছি, ধরো যে কোনো একটা রিসার্চ ইনস্টিটিউট, তার ল্যাব, সে একটা সেন্সার পাঠিয়েছে, যেমন ইসরো ধরো তার সেন্সার পাঠিয়েছে, তাহলে সেই পার্টিকুলার সেন্সারের তো একটা নির্দিষ্ট র্যাডার থাকবে, সেই র্যাডারের কাছে কি হবে, সেই সেন্সার তার যে সিগন্যাল সেটাকে পাঠাবে, এটাকে বলা থাকে ট্রান্সমিশন, রিসেপশন অ্যান্ড প্রসেসিং। ঠিক আছে, তারপর কি হচ্ছে, ইন্টারপ্রিটেশন অ্যানালিসিস। এবার যে ধরো নাসা বলো বা ইসরো বলো, তার কাছে এবার ডেটাটা চলে এলো, ওই ডেটাটা দিয়ে ওরা কী বানাবে, ম্যাপ বানাবে, স্যাটেলাইট ইমেজ, নিশ্চয়ই তোমরা দেখেছো স্যাটেলাইট ইমেজ, সেই স্যাটেলাইট ইমেজ বানাবে এবং সেটা দিয়ে তারা অ্যানালিসিস করবে যে আর্থ সারফেসে কোথায় কী রয়েছে। যেমন এই যে ইন্টারাকশন উইথ দ্য টার্গেট, এই টার্গেটের সাথে যখন ইন্টারাক্ট করছে, যদি জল হয় সেখানে এক ধরনের রিফ্লেক্ট হবে, যদি বিল্ডিং হয় সেখানে এক ধরনের রিফ্লেক্ট হবে, যদি ওখানে ধরো কোনো আমি বলছি ধরো কোনো ওয়েটল্যান্ড হয় সেখানে আরেক ধরনের রিফ্লেকশন হবে, এগ্রিকালচার ল্যান্ড হলে আরেকটা ধরনের রিফ্লেকশন হবে। তো প্রতিটা রিফ্লেকশনকে আলাদা আলাদাভাবে স্যাটেলাইট ইমেজের মধ্যে আমরা দেখতে পাবো, দিয়ে আমরা বলতে পারবো যে ওই জায়গায় কী কী ফিচার্স রয়েছে, কতটা এগ্রিকালচার ল্যান্ড রয়েছে, কতটা ওয়েটল্যান্ড রয়েছে, কতটা রিভার রয়েছে, সমস্ত বিষয়টা আমরা দেখতে পাবো। তো সেই অনুযায়ী আমরা কি করব, সেখানে কোনো কাজ করা দরকার কি না দরকার, মানে প্ল্যানিং যদি আমরা করি, সেই অ্যাপ্লিকেশনটা আমরা করতে পারবো। ঠিক আছে, চল তো নেক্সট আমরা পড়বো, আশা করি তোমাদের রিমোট সেন্সিং প্রসেসটা ক্লিয়ার হয়েছে। প্রথম যেটা রয়েছে, আসলে তোমরা কেউই লাইভে নেই, তো সুতরাং আমি বুঝতে পারছি না তোমাদের ক্লিয়ার হয়েছে কি হয়নি, এটা দীর্ঘদিন ধরেই তোমাদের সাথে চলছে, বহুবার বলেও কোনো লাভ নেই, তো সেই কারণের জন্য আমি বলে যাচ্ছি, এবার তোমাদের ভালো মন্দটা তোমরা বুঝে নেবে। ঠিক আছে, তো আমি গ্রুপেও মেসেজ করে দিই যে ক্লাস লাইভ হয়েছে, মেল তোমাদের কাছে মেলও যায়, যে মেলের লিঙ্কটা ক্লিক করলেই দেখায় যে কটার সময় লাইভ হবে, সব কিছু অ্যাভেলেবেল রয়েছে, তবুও তোমরা লাইভ ক্লাস করো না, বহুবার বলেছি তবুও কিছু হয় না পরিবর্তন। জানি না এরপর ক্লাস করতে গিয়ে যদি অসুবিধা হয়ে থাকে, অসুবিধা তোমাদের থেকে যাবে, আর কিচ্ছু করার নেই। ঠিক আছে, তো প্রসেস অফ রিমোট সেন্সিং যেটা বলছে, যে প্রসেস অফ রিমোট সেন্সিংয়ের মধ্যে যেটা হচ্ছে, তাহলে প্রথম তাহলে ফার্স্ট কাজগুলো গেলো কি, এনার্জি সোর্স অফ ইলুমিনেশন। ঠিক আছে, এবং সেটা ইন্টারাকশন করছে, তারপর হচ্ছে অ্যাটমসফিয়ারের সাথে রেডিয়েশন হচ্ছে, তারপর সেটা হচ্ছে ইন্টারাকশন উইথ দ্য টার্গেট, তারপর সেটাকে রিফ্লেকশন করে কি হচ্ছে, রেকর্ডিং অফ এনার্জি বাই দ্য সেন্সার, তারপর সেটা র্যাডারের কাছে পাঠাচ্ছে, ট্রান্সমিশন করছে, এবং সেটা দিয়ে কি হচ্ছে,
তোমার ম্যাপ বানিয়ে ইন্টারপ্রেট করছে এবং ইন্টারপ্রেট করে সেটাকে অ্যাপ্লিকেশন করছে, প্ল্যানিংয়ের জন্য কাজে লাগছে। ঠিক আছে, এটা গোটা রিমোট সেন্সিংয়ের প্রসেস। নেক্সট হচ্ছে ইন্টারাকশন উইথ দ্য টার্গেট। টার্গেটের সাথে কীভাবে ইন্টারাকশন করছে বলছে, অ্যাটমসফিয়ার মে এফেক্ট নট অনলি দ্য স্পিড অফ রেডিয়েশন বাট অলসো ইটস ওয়েভলেন্থ, ইট ইন্টেন্সিটি অ্যান্ড দ্য ইটস স্পেকট্রাল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, তো এবার আমরা একটা একটা করে জিনিস আমরা পড়বো, যে কাকে অ্যাবজর্পশন বলে, কাকে রেডিয়েশন বলে, সেই সমস্ত বিষয়গুলো আমরা একটা একটা করে জানবো। তাহলে অ্যাবজর্পশন কাকে বলে? অ্যাবজর্পশন ইজ আ প্রসেস বাই হুইচ রেডিয়েন্ট এনার্জি ইজ অ্যাবজর্বড অ্যান্ড কনভার্টেড ইনটু আদার ফর্ম অফ এনার্জি। ঠিক আছে, ধরো এখান থেকে সূর্যের আলো আসছে, সূর্যের আলো এসে কী হলো, এই ধরো আর্থ সারফেসের মধ্যে এই যে জলাশয়ের মধ্যে পড়ছে, তখন এই জলের মধ্যে কী হয়েছে, এটা অ্যাবজর্বড হয়ে যাচ্ছে। আবার ক্লাউডের মধ্যে যে পার্টিকেলসগুলো রয়েছে সেগুলো দিয়ে কী হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে এদিক ওদিক, এটাকে কী বলে থাকে, স্ক্যাটারিং বলে। এই যে ছড়িয়ে যাচ্ছে সেগুলোকে আমরা স্ক্যাটারিং বলি। আবার ধরো অ্যাটমসফিয়ারের মধ্যে কিছু গ্যাস রয়েছে, যে গ্যাসগুলো এই যে দেখো কলকারখানা থেকে বেরোচ্ছে যে ধরনের গ্যাস, যেগুলোকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি। এই যে কলকারখানা থেকে বেরোচ্ছে কিছু গ্যাস, যেগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয় থাকে। এই গ্যাসগুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন এইগুলো থাকে। তার ফলে এই যে এখানে যে সূর্য আলোটা পড়বে সেটা কিন্তু এখানেই স্টোর হয়ে যাবে, এখান থেকে নিচের দিকে যেতে পারবে না। ঠিক আছে, এটা বন্ধ হয়ে যাবে। তো ন্যাচারালি কী হচ্ছে, এটাকে আমরা অ্যাবজর্পশন বলছি। ঠিক আছে, অ্যাবজর্পশন হচ্ছে এমন একটা প্রসেস যেখানে রেডিয়েন্ট এনার্জি অ্যাবজর্বড হয়ে যায়, মানে সূর্যের আলোটা অ্যাবজর্বড হয়ে যায় এবং সেটা অন্য ফর্ম অফ এনার্জি। যেমন কি বলছে, সূর্যের আলো যেখানে অ্যাবজর্বড হবে সেখানে সোলার এনার্জি, ঠিক আছে, সোলার এনার্জি কিসে পরিণত হয়ে যাবে, থার্মাল এনার্জিতে পরিণত হয়ে যাবে। অ্যানাদার ফর্ম অফ এনার্জি, থার্মাল এনার্জি, মানে ওই জায়গাটা ধীরে ধীরে গরম হতে থাকবে। ধরো এখানে সূর্যের আলো যদি ট্র্যাপ হয়ে যায় তাহলে এই জায়গাটা ধীরে ধীরে গরম হতে থাকবে, ফলে কি হচ্ছে, টেম্পারেচার বাড়বে এবং সেখানে গ্রিন হাউস এফেক্ট বা এই সমস্ত কিছু কিন্তু আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো এটাই হচ্ছে অ্যাবজর্পশনের ব্যাপার। নেক্সট কি বলছে, দ্য এ কিউমুলেটিভ এফেক্ট অফ দ্য অ্যাবজর্পশন বাই দ্য ভেরিয়াস কনস্টিটিউয়েন্টস ক্যান কজ দ্য অ্যাটমসফিয়ার টু ক্লোজ ডাউন কমপ্লিটলি সার্টেন রিজিয়ন অফ দ্য স্পেকট্রাম। দিস ইজ নট ডিজার্ভ ফর রিমোট সেন্সিং অ্যাজ নো এনার্জি ইজ অ্যাভেলেবল টু বি সেন্সড। এবার তুমি দেখো এমন একটা জায়গা ধরো তুমি ধরছো, এমন একটা জায়গা তুমি ধরছো, ঠিক আছে, যেখানে ধরো আমি বলছি এখানে ধরো জলাশয় রয়েছে আর এখানে ধরো স্নো কভার রয়েছে, এটা ধরো স্নো, এটা ধরো ওয়াটার। ঠিক আছে, এবার ওয়াটারের ওপর ধরো তোমার হচ্ছে কি পড়লো, সূর্যের আলো পড়লো, পুরোটাই অ্যাবজর্ব করে গেল। কথা বলছি, কোনোটাই রিফ্লেকশন আর কিছুই হলো না। ঠিক আছে, রিফ্লেকশনগুলো আর কিছু রইলো না, সবটাই অ্যাবজর্ব করে নিল। আর এখানে দেখো সূর্যের আলো পড়লো, যেহেতু স্নো তো 100%ই রিফ্লেক্ট করে দেবে। তো এবার কি হচ্ছে, যেখানে রিফ্লেকশন হচ্ছে না তার মানে ধরো এখানে রয়েছে আমাদের সেন্সার রয়েছে। ঠিক আছে, তো সেন্সার তো এই জায়গাটাকে আর যদি রিফ্লেক্ট না করে, যেমন সূর্যের আলোটা আমার মুখে পড়ছে, মুখ থেকে আর রিফ্লেক্ট না করে যদি ক্যামেরা না যায়, ক্যামেরা ক্যাচ করবে কি করে যে আমার মুখটা কোনটা, তোমরাও দেখতে পাবে না। তো ন্যাচারালি যদি এখান থেকে ওয়াটার থেকে রিফ্লেকশন যদি না হয় তাহলে সেন্সার ক্যাচও করতে পারবে না এই জায়গায় কী রয়েছে, তো ন্যাচারালি আমরা রিমোট সেন্সিং করতে পারবো না। কিন্তু স্নো কভারের ক্ষেত্রে কী হচ্ছে, যেটা 100% রিফ্লেক্ট করছে, যত বেশি রিফ্লেকশন হবে সেন্সার তত কী করবে, সেই জায়গাটাকে ভালো করে ক্যাচ করতে পারবে এবং আমরা বুঝতে পারবো যে সেই জায়গায় কী রয়েছে না রয়েছে। সেই জন্যই বলছে যেখানে অ্যাবজর্পশন বেশি হয় সেখানে কিন্তু রিমোট সেন্সিংয়ের জন্য উপযুক্ত নয়। ঠিক আছে, নেক্সট এবার দেখো না কিছু কিছু অ্যাবজর্ব গ্যাস, কোন কোন গ্যাস অ্যাবজর্ব করে, যেগুলোকে আমরা গ্রিন হাউস গ্যাস বলতে পারি। যেমন হচ্ছে ওজোন গ্যাস, তোমরা জানো যে ওজোন গ্যাস যেটা রয়েছে, ওজোন হচ্ছে দু ধরনের ওজোন হয়, তোমরা নিশ্চয়ই জানো, আমি পড়িয়েছিলাম। একটা হচ্ছে স্ট্র্যাটোস্ফেরিক ওজোন আর একটা হচ্ছে সারফেস ওজোন। এখানে যে ওজনের কথা বলছে সেটা কিন্তু স্ট্র্যাটোস্ফেরিক ওজোন নয়, সেটা হচ্ছে সারফেস বা গ্রাউন্ড লেভেল ওজনের কথা বলা হচ্ছে। কীরকম, গ্রাউন্ড লেভেল ওজন হচ্ছে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড আর নাইট্রোজেন অক্সাইডস NOx প্লাস তার সাথে হচ্ছে সানলাইট। ঠিক আছে, এইগুলো মিলে তোমার তৈরি হচ্ছে গ্রাউন্ড লেভেল ওজন বা সারফেস ওজন, যেটাকে আমরা বলি সারফেস ওজন তৈরি করে। সারফেস ওজন, এই ফর্মুলাটা ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বহুবার আসে। ঠিক আছে, এটাকে আমরা বলি সারফেস ওজন। ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, নাইট্রোজেন অক্সাইড, সানলাইট। এই ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড নাইট্রোজেন অক্সাইড কোথা থেকে বেরোয়, গাড়ির ধোয়া। ঠিক আছে, গাড়ির ধোয়া থেকে বেরোচ্ছে, তারপর ধরো ইন্ডাস্ট্রি থেকে বেরোচ্ছে। ঠিক আছে, শহর অঞ্চলে যে সমস্ত পলিউশনগুলো রয়েছে সেগুলো থেকে বেরোচ্ছে। এবার ধরো সেগুলো বেরোলো, বেরিয়ে গিয়ে বায়ুমণ্ডলের মধ্যে এখানে ধরো ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড নাইট্রোজেন অক্সাইড জমা রয়েছে। এবার সূর্যের আলো এসে এখানে পড়লো, পড়ার পর কী হলো, এই জায়গাটায় ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড নাইট্রোজেন অক্সাইড তো ছিল, তার সাথে সানলাইট চলে এলো, ফলে এই জায়গাটা কী তৈরি হয়ে যাবে, O3 মানে ওজোন গ্যাস তৈরি হয়ে যাবে। ওজোন গ্যাস হচ্ছে এমন একটা লেয়ার তৈরি করবে যেখান থেকে যে কী করবে, সূর্যের আলো যেটা আসবে ওপর থেকে, যে সূর্যের আলো, জাস্ট আ মিনিট, এই ওজোন গ্যাস কি করবে, ধরো এখানটায় যে ওজোন গ্যাসটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে ছিল কি, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড নাইট্রোজেন অক্সাইড, তার সাথে কি যুক্ত হলো, বা সূর্যের আলো এসে পড়লো,
পড়ার ফলে এখানে কি যুক্ত হয়ে গেল, সানলাইট। ঠিক আছে, সানলাইট যুক্ত হয়ে গেল। তাহলে এ কি করবে, এই যে নিচ থেকে যে ধরো আর্থ সারফেস, এখানে ধরো আমরা বসবাস করছি, এখান থেকে যে হিটটা রাতের বেলা যাচ্ছে সেটাকেও ফিরতে দেবে না, ট্র্যাপ করে দেবে এখানে, ফলে এই জায়গার গরম বেড়ে যাবে। আবার কি হচ্ছে, এখান থেকে যে সূর্যের আলোটা আসছে সেটাকেও আর কি করবে, ট্র্যাপ করে নিচের দিকে নামতে দেবে না, ওখানে অ্যাবজর্ব করে নেবে। এই জন্য ওজোন গ্যাস বা O3 গ্যাসকে আমরা গ্রিন হাউস গ্যাসও বলতে পারি, গ্রিন হাউস গ্যাস। কেন গ্রিন হাউস গ্যাস বলা হয়, কারণ এটা অ্যাবজর্ব করে, যে গ্যাস যের থেকে বেশি সূর্যের আলোকে অ্যাবজর্ব করে নেয় সেই গ্যাসকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি। কেন, টেম্পারেচার যেটু বাড়িয়ে দেয় সেই জন্য গ্রিন হাউস গ্যাস বলা হয়। ঠিক আছে, আরও কিছু গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়তে পারে, যেমন কার্বন ডাই অক্সাইড হতে পারে, ওয়াটার ভেপার হতে পারে, মিথেন হতে পারে। ঠিক আছে, মিথেনও একটা খুব গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা NaCH4 বলি বোধহয়। ঠিক আছে, তো এইগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে গ্রিন হাউস গ্যাস যত হবে সেগুলো সবই কিন্তু অ্যাবজর্পশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা যেটা বলতে পারি, দ্য এরিয়াস অফ দ্য স্পেকট্রাম হুইচ আর নট সিভিয়ারলি ইনফ্লুয়েন্সড বাই অ্যাবজর্পশন, অ্যাটমসফেরিক অ্যাবজর্পশন, দাস আর ইউজফুল টু রিমোট সেন্সর আর কল অ্যাটমসফেরিক উইন্ডো। মানে যেখানে তুমি দেখবে যে কোনো রকম কোনো মানে নট সিভিয়ারলি ইনফ্লুয়েন্সড বাই দ্য অ্যাটমসফেরিক অ্যাবজর্পশন অ্যান্ড দাস আর ইউজফুল ফর দ্য রিমোট সেন্সর, যেখানে কোনো অ্যাবজর্পশন হচ্ছে না। আমি তোমাকে কি বললাম, যে আগের ঘটনাটাই আমি কি বললাম, যেখানে আমি ওই বরফের কথা বলছিলাম, যেখানে কোনো রকম অ্যাবজর্পশন হচ্ছে না, বরফের মধ্যে যা পড়ে সব রিফ্লেক্ট হয়ে ফিরে চলে যায়, তাই তো। এই জন্য সূর্যের আলো বরফে পড়ার সাথে সাথে রিফ্লেক্ট করে চলে যায়, ফলে এই জায়গায় ঠান্ডা থাকে। তো যেখানে রিফ্লেকশন বেশি হয়, কোনো অ্যাবজর্পশন হয় না, সেটাকে আমরা অ্যাটমসফেরিক উইন্ডো বলতে পারি। কারণ এরকম জায়গায় রিমোট সেন্সিংয়ের জন্য খুবই ভালো একটা জায়গা, সেটাকে বলা থাকে অ্যাটমসফেরিক উইন্ডো। ঠিক আছে, চলো দিস ইজ অ্যাবজর্পশন গেল। নেক্সট টপিক আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে স্ক্যাটারিং। নেক্সট পড়বো হচ্ছে স্ক্যাটারিং টপিক। আচ্ছা, স্ক্যাটারিং তাহলে কাকে বলছে দেখো, স্ক্যাটারিং অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি কাকে বলে। অ্যাটমসফিয়ারের মধ্যে যখন সূর্যের আলো পড়ছে, ঠিক আছে, আরেকবার আমি যদি তোমাদের বলি যে স্ক্যাটারিং জিনিসটা কাকে বলছে, স্ক্যাটারিং জিনিসটা হচ্ছে অ্যাটমসফিয়ারের মধ্যে যে তোমার সূর্যের আলোটা পড়ছে, ধরো অ্যাটমসফিয়ারের মধ্যে যে সূর্যের আলোটা পড়ছে, অ্যাটমসফিয়ারের মধ্যে সূর্যের আলোটা পড়ছে, তো এখানে বিভিন্ন পার্টিকেলসগুলো থাকছে, সেই পার্টিকেলসগুলোর দ্বারা সূর্যের আলো কী হচ্ছে, এদিক ওদিকে ছড়িয়ে যাচ্ছে। এই যে বিভিন্ন দিকে ছড়িয়ে যাওয়াটা, এটাকে বলা থাকে স্ক্যাটারিং বলা হয়। এটাকে কি বলে, স্ক্যাটারিং। ঠিক আছে, তাহলে অ্যাবজর্ব হয়ে যাওয়াকে অ্যাবজর্পশন, এদিক ওদিক ছড়িয়ে যাওয়াটাকে কি বলা হয়, স্ক্যাটারিং, বা বাংলায় বোধহয় বিক্ষিপ্তকরণ সামথিং কিছু একটা বলে। ঠিক আছে, রিমোট সেন্সিং জিএস কেউ বাংলায় কখনো পড়ো না, ভীষণ বাজে টার্মিনোলজি হয়ে যাবে সব কিছু, সবসময় পড়ে ইংলিশে পড়ার চেষ্টা করবে। বাংলায় বই আছে নিশ্চয়ই, কিন্তু ভালো নয় সেগুলো। ঠিক আছে, আর ইংলিশে পড়তে গেলে ভালো বই হচ্ছে বাসুদেব ভট্টের একটা বই আছে। ঠিক আছে, বাসুদেব ভট্টর একটা বই আছে, বাসুদেব ভট্ট ইংলিশে, তো ওই বইটা তোমরা পড়তে পারো। আর ইউজিসি নেটে বা সিইউটিপিজি তোমরা আমি যা দেবো সেই এনাফ, সেখান থেকে পড়লেই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো স্ক্যাটারিং কি বলছে, অ্যাটমসফেরিক স্ক্যাটারিং ইজ দ্য আনপ্রেডিক্টেবল ডিফিউশন অফ রেডিয়েশন বাই পার্টিকেলস ইন দ্য অ্যাটমসফিয়ার। মানে অ্যাটমসফিয়ারের মধ্যে যে পার্টিকেলসগুলো থাকছে তার দ্বারা যখন কি হচ্ছে রেডিয়েশন, মানে সূর্যের আলোটা যখন এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে, সেটাকে আমরা অ্যাটমসফেরিক স্ক্যাটারিং বলতে পারি। ঠিক আছে, বলছি ইট অকার্স when particles or large gaseous molecules present in the atmosphere interact with the cause the EMR to redirect from its original path। কি হচ্ছে, তাহলে এখানে বলছে যে পার্টিকেলসগুলো যখন খুব বড় বড় হয়, একটা জিনিস মাথায় রাখবে, এই যে সূর্যের আলো ধরো এসে পড়ছে, এবং এই যে পার্টিকেলসগুলো ধরো খুব বড় বড় রয়েছে অ্যাটমসফিয়ারের মধ্যে, যে পার্টিকেলসগুলো খুব বড় বড়, তখন সূর্যের আলো পড়ার সাথে সাথে কী হচ্ছে, যত বড় পার্টিকেলস হবে তত বেশি ছড়িয়ে যাবে এদিক ওদিক, তখনই সেটা স্ক্যাটারিং করতে সাহায্য করে। ঠিক আছে, তো আরেকটা জিনিস তোমরা দেখো যে 3 ডিফারেন্ট টাইপ অফ স্ক্যাটারিংস আর র্যালে স্ক্যাটারিং, মি স্ক্যাটারিং অ্যান্ড রামান স্ক্যাটারিং। 3 ধরনের স্ক্যাটারিং কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট যে 3 ধরনের স্ক্যাটারিং দেখা যায়, একটা গেল র্যালে স্ক্যাটারিং, একটা হচ্ছে মি স্ক্যাটারিং, একটা হচ্ছে রামান স্ক্যাটারিং। ঠিক আছে, তো এই জিনিসটা তোমরা দেখো যে একটা একটা করে আমরা দেখি যে কোনটাকে কি স্ক্যাটারিং বলছি।
ঠিক আছে, আগে সেটা ভালো করে দেখে নাও। তাহলে র্যালে স্ক্যাটারিং কি বলছে আগে দেখো। র্যালে স্ক্যাটারিং occurs when the effective diameter of the matter, usually air molecules such as oxygen and nitrogen in the atmosphere, কখন হবে? যখন অক্সিজেন আর নাইট্রোজেন মলিকিউলসগুলো অ্যাটমসফিয়ারের মধ্যে থাকবে তখন র্যালে স্ক্যাটারিং হবে। is many times usually 0.1 times smaller than the wavelength of the incident EMR। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, পার্টিকেলসগুলো ডায়ামিটার হচ্ছে 0.1 টাইমস স্মলার হচ্ছে দেন দ্য ওয়েভলেন্থ অন দ্য ইনসিডেন্ট ইএমআর। যেমন ধরো আমি তোমাকে একটা কথা বলছি, ধরো এই যে তাহলে অ্যাটমসফিয়ারের মধ্যে দুটো ভাগ হয়, একটা হচ্ছে আপার অ্যাটমসফিয়ার, একটা হচ্ছে লোয়ার অ্যাটমসফিয়ার। ঠিক আছে, এই র্যালে স্ক্যাটারিংটা আর এখান থেকে ধরো সূর্যের আলো এসে পড়ছে, তো র্যালে স্ক্যাটারিং ন্যাচারালি আপার অ্যাটমসফিয়ারের মধ্যে হয়, যেখানে যে ডায়ামিটারগুলো থাকে ছোট ছোট খুব 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 কম কম ছোট ছোট ডায়ামিটার হয়। ঠিক আছে, এই যে ইএমআরটা যেটা আসছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা আসছে, তার থেকে 0.1 টাইম স্মলার। তাহলে তার কার থেকে এই যে ইএমআরটা যেটা দেখছো, যেটাকে আমি একটা দাগের মাধ্যমে দেখাচ্ছি, এটা কিন্তু একটা ওয়েভের মাধ্যমে আসে, এটা এরকম ওয়েভের মাধ্যমে আসে। ঠিক আছে, তাহলে এই যে ওয়েভ লেন্থটা তুমি দেখতে পাচ্ছ, এই যে এটাকে বলে ওয়েভ লেন্থ। এই যদি ওয়েভ দেখি তাহলে এটাকে বলে ওয়েভের ক্রেস্ট মাথা, এটাকে বলা থাকে ওয়েভের ট্রাফ মানে পাদদেশ। আর এই ওয়েভ থেকে এই ওয়েভের মধ্যে যে হরাইজন্টাল ডিস্টেন্স, এটাকে বলা থাকে আমরা ওয়েভ লেন্থ। এটাকে কি বলা হয়, ওয়েভ লেন্থ। তাহলে এই যে ওয়েভ লেন্থটা তুমি দেখতে পাচ্ছ, যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আসছে ওয়েভ লেন্থ, এই ওয়েভ লেন্থগুলোর থেকে কি হচ্ছে, যে পার্টিকেলসগুলো তার ডায়ামিটার কত হচ্ছে 0.1 টাইম স্মলার। 0.1 টাইমস কি হচ্ছে, স্মলার হচ্ছে, 0.1 টাইম হচ্ছে স্মলার। ঠিক আছে, তো ইএমআর কি হচ্ছে, ইএমআর হচ্ছে 0.1 টাইম স্মলার হচ্ছে। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে। তাই সেই জন্য তার মানে কি, খুব ছোট ছোট পার্টিকেলস, সেই জন্য কোথায় দেখা যায়, র্যালে স্ক্যাটারিংয়ে নিচের দিকে দেখা যায়। ঠিক আছে, কিন্তু যখন নিচের দিকে দেখবে লোয়ার অ্যাটমসফিয়ারে খুব বড় বড় পার্টিকেল সাইজগুলো খুব বড় বড় হবে, তখন আবার ইএমআর এর থেকে মোটামুটি 10 টাইমস লার্জ হবে। 10 টাইমস লার্জ মানে এই যে ওয়েভটা আসবে তার থেকে দেখবে 10 টাইমস লার্জ। এটা যেমন 0.1 টাইমস স্মলার, আর এটা হচ্ছে 10 টাইমস লার্জ। এই জন্য এইগুলোকে বলা থেকে, নিচের দিকে যেগুলো থাকে সেগুলোকে বলা থেকে মিস স্ক্যাটারিং বা নন সিলেক্টিভ স্ক্যাটারিংও বলা হয়। নন সিলেক্টিভ স্ক্যাটারিং, মিস স্ক্যাটারিং বা নন সিলেক্টিভ স্ক্যাটারিংও বলা হয়। ঠিক আছে, আর ওপর দিকে যখন ছোট ছোট পার্টিকেলস থাকবে সেগুলোকে আমরা র্যালে স্ক্যাটারিং বলতে পারি। ঠিক আছে, র্যালে স্ক্যাটারিং। ওকে, তো যেহেতু এখানে পার্টিকেলসগুলো ডায়ামিটার ছোট আর এখানে পার্টিকেলসগুলো ডায়ামিটার হচ্ছে বড়, যেহেতু বড় সেই জন্য নিচে থাকবে, আর ছোটো ছোটোগুলো কী হবে, ওপরের দিকে থাকবে। ওকে, তাহলে এইগুলো কী হচ্ছে, মোস্ট র্যালে স্ক্যাটারিং টেক প্লেস ইন দ্য আপার 4.5 কিলোমিটার অফ দ্য অ্যাটমসফিয়ার। ইট ইজ রেসপন্সিবল ফর ব্লু অ্যাপিয়ারেন্সেস অফ দ্য স্কাই। এবার তোমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা এটা কত কিলোমিটার ওপরে থাকছে, 4.5 কিলোমিটার, আর্থ সারফেস থেকে 4.5 কিলোমিটার ওপরের দিকে থাকে। ঠিক আছে, আচ্ছা ইট ইজ রেসপন্সিবল ফর ব্লু অ্যাপিয়ারেন্সেস অফ দ্য স্কাই। কেন ব্লু অ্যাপিয়ারেন্সেস হচ্ছে, বলছে আকাশের রং যে নীল, সেটাই র্যালে স্ক্যাটারিংয়ের জন্যই হয়ে থাকে। কেন হয়ে থাকে সেটা যদি এবার আমরা লজিক্যালি বুঝি, যে কেন আকাশের রংটা নীল হয়ে থাকে র্যালে স্ক্যাটারিংয়ের মাধ্যমে, সেটা যদি তোমাদেরকে বোঝাই তাহলে তোমরা দেখো বিষয়টা কি বলছে। ধরো এটা সূর্য, ঠিক আছে, সূর্যটাকে কি হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আসছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আসছে এবং ওয়েভের মাধ্যমে আসছে। ঠিক আছে, ওয়েভের মাধ্যমে আসছে। এবার ওই ওয়েভের মধ্যে এটা হচ্ছে ভিজিবল লাইট। সবাই মনে রাখবে, সূর্যের আলো যেটা আমি চোখে দেখতে পাচ্ছি সেটা কিন্তু ভিজিবল, যে সূর্যের আলোটা আসছে সেটাকে ভিজিবল লাইট বলে। সেটাকে কিন্তু আলট্রাভায়োলেট বা নিয়ার ইনফ্রারেড এসব আবার বলে বসো না। সূর্যের আলো থেকে আলট্রাভায়োলেটও আসে, কিন্তু সেগুলো চোখে দেখা যায় না। ঠিক আছে, যেটা আমি চোখে দেখতে পাচ্ছি সেটাকে ভিজিবল বলে। এবার এই ভিজিবল লাইটের মধ্যে কিন্তু অনেক ধরনের লাইট থাকে। ঠিক আছে, যেমন তোমরা পড়তে পারো না, ওই যে যেটাকে আমরা বলি রামধনু বলা হয় থাকে। ঠিক আছে, ভিবগিও যেটাকে আমরা বলতে পারি, ভিবগিও। ঠিক আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, এই সাতটা রঙের যে মিশ্রণ, সাতটা রং দিয়ে কিন্তু আমাদের এই ভিজিবল লাইটটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এই যে সাতটা রং দিয়ে, মানে আমি দেখছি সূর্য থেকে যে আলোটা আসছে, যে ভিজিবল লাইটটা আমরা দেখতে পাই, সেটা কিন্তু ভিবগিও। ঠিক আছে, যেখানে ভিবগিও মানে হচ্ছে ভায়োলেট, ইন্ডিগো, বা তারপর এটা বোধহয় তোমার থাকে হচ্ছে গ্রে থাকে। ঠিক আছে, এরকমভাবে থাকে, ইয়েলো থাকে, অরেঞ্জ থাকে, এরকমভাবে মানে যেটাকে আমরা বলি ওই বাংলায় কি একটা বলে জানো, ওই সামথিং কিছু একটা বলে বোধহয়, বাংলায় বলে বোধহয় বেনিয়া সহকলা সামথিং এরকম কিছু একটা বোধহয় বলে। হ্যাঁ, বাংলায় বলে বেনিয়া সহকলা, বেনিয়া, ওই বেনিয়া সহকলা বাংলায়। বেনিয়া বলতে বেগুনি, বেনিয়া নীল। ঠিক আছে, তারপর হচ্ছে সহকলা মানে সবুজ, মানে হলুদ, ক ফরে কমলা, লা ফরে হচ্ছে লাল। ঠিক আছে, তো এরকমভাবে ব্যাপার সব থাকে। তো
তো তো এই যে ভিজিবল লাইটটা তোমরা যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, তো কি বলছে, এই যে ভিজিবল লাইটটা তোমরা যে দেখতে পাচ্ছ, এই যে ভিজিবল লাইটটা যে আসছে, এই ভিজিবল লাইটের মধ্যে কি থাকছে, বিভিন্ন লাইট আমি বললাম যে রেড, ব্লু, বিভিন্ন ধরনের লাইট থাকছে। এবার প্রতিটা লাইটের কি হচ্ছে, প্রতিটা যে লাইট এর মধ্যে তো বিভিন্ন লাইট থাকছে, অতগুলো লাইট থাকছে, সাতটা লাইট মিলে তোমার এই ভিজিবল লাইটটা তৈরি হচ্ছে। এবার সাতটা লাইটের কিন্তু তার যে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, বা তার যে ওয়েভলেন্থ সেটা কিন্তু সমান নয়। মানে প্রতিটা, এই যে একটা ওয়েভ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা ওয়েভ নেই, সাতখানা ওয়েভ রয়েছে, সাতখানা আলাদা আলাদা কালারে আলাদা আলাদা ওয়েভ রয়েছে, সাতটা আলাদা আলাদা কালারে আলাদা আলাদা ওয়েভ রয়েছে, ঠিক আছে, সাতটা। এই সাতটা ওয়েভ মিলে তুমি কিন্তু একটা আলো দেখতে পাচ্ছ চোখে, তুমি সাত থেকে আলাদা আলাদাভাবে কিন্তু দেখতে পাবে না, ঠিক আছে, খালি চোখে দেখা সম্ভব নয়। তো এই যে সাতটা যে রং দেখতে পাচ্ছ, এই সাতটা রঙের মধ্যে তুমি দেখবে প্রতিটা রঙের কিন্তু ওয়েভলেন্থ আলাদা। যেমন ধরো এই যদি ওয়েভের মতো করে আসে, ঠিক আছে, এবার আগে এইগুলো তোমায় বুঝে নিতে হবে, ওয়েভ প্রপার্টিজ আগে তোমাকে বুঝে নিতে হবে কোনটা কি বলে, সেইটা তারপরে তোমার একটা বেসিক ধারণা তাহলে তোমার তৈরি হবে। যেমন ধরো এটা যদি একটা ওয়েভ হয়, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইএমআর যদি হয়, সেটা যে কোনো কালারই হোক কেন, এটা সেটা রেড হোক, ব্লু হোক, গ্রিন হোক, যা হোক, তো এটাকে আমরা কি বললাম, ওয়েভ ক্রেস্ট বললাম, এগুলোকে ক্রেস্ট বলে, আর এগুলোকে ট্রাফ বলে, নিচের অংশগুলোকে ট্রাফ বলে। আর এই যে লেন্থ যেটা রয়েছে এটাকে বলা থাকে ওয়েভ লেন্থ, ঠিক আছে, দুটো ক্রেস্টের মাঝখানে বা দুটো ট্রাফের মাঝখানে যে অংশ থাকে এটাকে ওয়েভ লেন্থ বলে। এটা ওয়েভ লেন্থ, আবার এটা হচ্ছে ওয়েভ লেন্থ, ঠিক আছে, এটা ওয়েভ লেন্থ, আবার এটা হচ্ছে ওয়েভ লেন্থ। আর যে ভার্টিক্যাল ডিস্টেন্স যেটা হবে সেটাকে আমরা কি বলি, ওয়েভ হাইট, ঠিক আছে, এই যে ক্রেস্ট থেকে ট্রাফের দিকে লম্বা যে হাইটটা সেটাকে বলে ওয়েভ হাইট, আবার এটাকেও বলা থাকে ওয়েভ হাইট। তাহলে ক্রেস্ট, ট্রাফ, ওয়েভ লেন্থ, ওয়েভ হাইট মোটামুটি ক্লিয়ার হলো। এবার যেটা জানতে হবে তোমাদের, যে ফ্রিকোয়েন্সি কাকে বলে, সেটা এবার তোমাদের জানতে হবে যে ফ্রিকোয়েন্সি কাকে বলে। ধরো আমি তোমাকে বলছি একটা জিনিস, এবার তোমাকে জানতে হবে ফ্রিকোয়েন্সি কাকে বলে। ধরো আমি তোমাকে বললাম যে তুমি একটা লাঠি নিয়ে তোমাকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিলাম, ঠিক আছে, একটা লাঠি নিয়ে এই জায়গায় দাঁড় করিয়ে দিলাম। এবার ধরো একটা ওয়েভ আসছে, ঠিক আছে, একটা ওয়েভ হচ্ছে এরকম, ঠিক আছে, যার ওয়েভ লেন্থগুলো মোটামুটি এরকম, আর একটা ওয়েভ লেন্থ আসছে তার ওয়েভ লেন্থগুলো হচ্ছে এইরকম। তাহলে এখানে ওয়েভ লেন্থ কী হচ্ছে, এখানে ওয়েভ লেন্থগুলো ছোট, স্মল, ঠিক আছে, আর এখানে হচ্ছে ওয়েভ লেন্থগুলো কী হচ্ছে, ওয়েভ লেন্থগুলো লার্জ, ঠিক আছে। এবার তোমাকে যদি একই সময় আমি তোমাকে পরীক্ষা করতে বলি, তাহলে নিশ্চয়ই যদি আমি তোমাকে 10 মিনিট দিই, তাহলে 10 মিনিটে এই যে স্মল ওয়েভ লেন্থ যেটা রয়েছে সেটা নিশ্চয়ই বেশি এখান থেকে পাস করে যাবে, একটা দুটো, কারণ এর মধ্যে গ্যাপটা কম, এটা যাবে তারপরে এটা চলে যাবে, তারপর এটা চলে যাবে, তাহলে বেশি যাবে। কিন্তু এইটার ক্ষেত্রে, লার্জের ক্ষেত্রে কী হবে, এটা যাবে তারপর আবার এটা যেতে অনেক বেশি সময় নেবে, তারপর এটার পর আবার পরেরটা যেতে আরও সময় নেবে। তাই ওয়েভ লেন্থ যত বাড়বে তাতে কী হচ্ছে, ফ্রিকোয়েন্সি তত কমবে। তাহলে ওয়েভ লেন্থ ইনভার্স ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, ওয়েভ ফ্রিকোয়েন্সি। তাহলে ওয়েভ লেন্থ যত বাড়বে ফ্রিকোয়েন্সি তত কমবে, ওয়েভ লেন্থ যত কমবে ফ্রিকোয়েন্সি তত বাড়বে। ফ্রিকোয়েন্সি মানে কতগুলো ওয়েভ পাস করছে একটা নির্দিষ্ট সময়। তাহলে লেন্থ যত বড় হবে তত কম পরিমাণ যাবে, লেন্থ যত ছোট হবে তত বেশি পরিমাণ ওয়েভ যাবে। তাহলে ওয়েভ লেন্থ মানে আর ওয়েভ ফ্রিকোয়েন্সির মধ্যে কী হচ্ছে, একটা ইনভার্স রিলেশনস, ঠিক আছে। তো লেন্থ যত বড় হবে ফ্রিকোয়েন্সি তত কম হবে, লেন্থ যত ছোট হবে ফ্রিকোয়েন্সি তত বড় বেশি হবে আর কি, ঠিক আছে। এবার যদি তোমরা এবার দেখো যদি এই যে ভিজিবল লাইটটা যেগুলো আসছে, সেখানে আমি বললাম কি 7টা রং আসছে, ঠিক আছে। এর মধ্যে যদি দেখো রেডকে যদি আমি উদাহরণ ধরি, রেড কি হয়, রেড এই যে তোমরা দেখবে ট্রাফিক সিগন্যালে রেড লাগায় কেন, রেডের কি হয়, রেডের ক্ষেত্রে ওয়েভ লেন্থ অনেক বড়, ওয়েভ লেন্থ যার যত বেশি হবে সে অনেক দূর পর্যন্ত যেতে পারবে, দেখো কত দূর যাচ্ছে। আর ফ্রিকোয়েন্সি হলে কি হবে, কম হলে, যদি ওয়েভ লেন্থ ছোটো হয় তাহলে এইটুকুন যেতেই দেখো কত বেশি লাগে, এখান থেকে এইটুকুন ও চলে গেল, দুটোর মধ্যেই চলে গেল। আর এর এখান থেকে এইটুকুন যেতে দেখো কতগুলো লাগছে, 1 2 3 4 5টা লেগে যাচ্ছে। তার মানে এই সংখ্যায় বেশি আর এ হচ্ছে লেন্থের দিক থেকে বেশি। তাহলে লেন্থ যার বেশি হবে ফ্রিকোয়েন্সি তার কম হবে, লেন্থ যার কম হবে ফ্রিকোয়েন্সি তার বেশি হবে, ঠিক আছে। তাহলে রেড কি হচ্ছে, রেডের যেহেতু রেড বহু দূর পর্যন্ত ট্রাভেল করতে পারে, লাল আলো তুমি দেখবে বহু দূর পর্যন্ত দেখতে পাবে। তো ন্যাচারালি কি হয়, ন্যাচারালি ক্ষেত্রে তুমি রেডের ক্ষেত্রে তাহলে ফ্রিকোয়েন্সি কম হবে, ঠিক আছে। যেমন আমি যদি তোমাকে এটা সাজিয়ে নিই, তাহলে প্রথম আলট্রাভায়োলেট, তারপর ব্লু, তারপর গ্রিন, তারপর হচ্ছে রেড, ঠিক আছে। আলট্রাভায়োলেটটাকে এখন তোমরা আপাতত বাদ দাও। তাহলে প্রথম হচ্ছে ব্লু, তারপর হচ্ছে গ্রিন, আমি যদি 3টাকে ধরে চলি, তারপর হচ্ছে রেড। ব্লু এর হচ্ছে তাহলে কি হচ্ছে, ব্লু হচ্ছে সব থেকে কম
মানে ব্লু এর ক্ষেত্রে আমরা যদি দেখি এর ওয়েভলেন্থ হচ্ছে সবথেকে কম, ছোট ওয়েভলেন্থ হচ্ছে ছোট, সবথেকে ছোট। আর রেডের হচ্ছে ওয়েভলেন্থ সবথেকে বেশি, সেই জন্য আমরা অনেক দূর থেকে দেখতে পাই। আর গ্রিনের হচ্ছে ওয়েভলেন্থ হচ্ছে মিডিয়াম। তাহলে ব্লু এর ওয়েভলেন্থ যেহেতু কম তাহলে ফ্রিকোয়েন্সি অনেক বেশি, আর রেডের যেহেতু ওয়েভলেন্থ বেশি সেই জন্য ফ্রিকোয়েন্সি তুলনামূলকভাবে কম। ঠিক আছে, এইটুকুন বোঝা গেল। আর এর ফ্রিকোয়েন্সি হচ্ছে মিডিয়াম, যেহেতু ওয়েভলেন্থ মিডিয়াম তো ফ্রিকোয়েন্সি মোটামুটি মিডিয়াম। মানে এর ফ্রিকোয়েন্সি হচ্ছে তাহলে কি হবে, ব্লু এর থেকে বেশি, ব্লু এর থেকে কম কিন্তু রেডের থেকে বেশি, এরকম আর কি ব্যাপার। তো এবার একটা কথা মাথায় রাখবে, যার ওয়েভলেন্থ যত বেশি হবে সে খুব কম ডিফিউশন হবে। মানে যে যত লম্বা অনেক দূর পর্যন্ত যাবে সে বেশি এদিক ওদিক ছড়াতে পারবে না, কিন্তু যে কম, যার ওয়েভলেন্থ ছোট, সে কী হবে, খুব তাড়াতাড়ি এদিক ওদিক ছড়িয়ে যাবে। তো ন্যাচারালি আমি যদি ব্লু গ্রিন আর রেডের মধ্যে দেখি, রেড তো বহু দূর ট্রাভেল করতে পারছে কারণ ওয়েভলেন্থ বেশি, তো রেড বেশি ডিফিউশন হয় না। গ্রিনও মোটামুটি ট্রাভেল করতে পারছে, রেডের থেকে কম কিন্তু পারছে, তাহলে রেডও কী হচ্ছে, মাঝামাঝি ছড়াচ্ছে। কিন্তু ব্লু হচ্ছে সবথেকে কম দূর পর্যন্ত ট্রাভেল করে, ওয়েভলেন্থ ছোট, সেই জন্য ব্লু কী হয়, বেশি পর্যন্ত ছড়িয়ে যায়। বোঝা গেল এইটুকুন? তাহলে এইবার তোমরা দেখো, যদি এখানে একটা অ্যাটমসফিয়ারের মধ্যে সূর্যের আলো পড়ে, ধরো এখানে ব্লু গ্রিন আর রেড তিনটেকে যদি আমরা ধরি, ব্লু গ্রিন আর রেড, তাহলে রেড কী হবে, রেড বহু দূর করে ট্রাভেল করে নিচে চলে আসবে, গ্রিনও আসতে পারবে, কিন্তু ব্লু কী করবে, ব্লু এখানের মধ্যে কী হবে, বেশি দূর ট্রাভেল করতে পারবে না, ও কী করবে, ছড়িয়ে পড়বে। ঠিক আছে, আপার অ্যাটমসফিয়ারে ও ছড়িয়ে পড়বে, ওই পার্টিকেলসগুলোর মধ্যে ধাক্কা লেগে ছড়িয়ে যাবে। সেই জন্য তখন আকাশের রঙটা কী রকম দেখতে লাগবে, আকাশের রঙটা তখন ব্লুর মতো দেখতে লাগবে, নীল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যার ওয়েভলেন্থ কম ফ্রিকোয়েন্সি বেশি সে বেশি ছড়িয়ে যায়, যার ওয়েভলেন্থ বেশি কিন্তু ফ্রিকোয়েন্সি কম সে কম ছড়ায়। তো এই দেখে তোমাকে বুঝতে হবে যে কার রেডিয়েশন বেশি হবে, কার রেডিয়েশন কম হবে, মানে কার স্ক্যাটারিং বেশি হবে, কার স্ক্যাটারিং কম হবে। সেই জন্যই আমরা আকাশে কালারকে নীল কালার দেখতে পাই, কারণ নীলের যেহেতু ওয়েভলেন্থটা কম, যেহেতু ফ্রিকোয়েন্সি বেশি, তো সেই কারণের জন্য ওর স্ক্যাটারিং বেশি হয়, তো ন্যাচারালি আকাশে কালারকে আমরা ব্লু দেখতে পাই। ঠিক আছে, দেখো এখানে একটা উদাহরণ দিচ্ছে যে শর্টার ভায়োলেন্থ অ্যান্ড ব্লু ওয়েভলেন্থ আর মোর এফিশিয়েন্ট স্ক্যাটার দেন দ্য লঙ্গার গ্রিন অ্যান্ড রেড ওয়েভলেন্থ। তাহলে হচ্ছে ভায়োলেট কালার, ব্লু কালার, যেহেতু এদের ওয়েভলেন্থটা কম, ফ্রিকোয়েন্সি যেহেতু বেশি, তাই এই জন্য এরা কী হয়, বেশি স্ক্যাটার হয়, বেশি ছড়িয়ে যায়। কিন্তু গ্রিন বলো রেড বলো, এদের যেহেতু ওয়েভলেন্থ বেশি, তাই এরা বেশি ছড়াতে পারে না, এরা কী হয়, এরা কিন্তু তোমার অনেক দূর পর্যন্ত ট্রাভেল করতে পারে। ঠিক আছে, এটা গেল হচ্ছে র্যালে স্ক্যাটারিং ব্যাপার। এবার আসবো আমরা যেটা মিস স্ক্যাটারিং। ঠিক আছে, আজকে স্ক্যাটারিং অবধি আমরা পড়াবো, রিফ্লেকশন থেকে আমরা নেক্সট দিন পড়াবো। আচ্ছা, মিস স্ক্যাটারিং তাহলে কাকে বলছে, মিস স্ক্যাটারিং হচ্ছে মলিকিউলস উইথ আ লার্জার সাইজ দ্যান দ্য ওয়েভলেন্থ অফ লাইট এক্সপিরিয়েন্স দ্য স্ক্যাটারিং এফেক্ট ডিরেক্টলি। দ্য ফেনোমেনন ইজ নোন অ্যাজ মি এফেক্ট। এটাকে আমরা কি বলতে পারি, মি এফেক্ট বলতে পারি। ডিউ টু লার্জনেস অফ দ্য পার্টিকেলস দ্য লাইট অ্যাপিয়ার্স হোয়াইট। ঠিক আছে, এখানে পার্টিকেলসগুলোর সাইজ কী হয়, বড় হয়। আমি আগেই বলেছি যেহেতু বড় সাইজ হয় সেগুলো কোথায় দেখা যায়, নিচের দিকে। কারণ ওপরের দিকে যে বলেছি আপার অ্যাটমসফিয়ারে ছোটো ছোটো পার্টিকেলস থাকবে, আর নিচের অ্যাটমসফিয়ারে বড় বড় পার্টিকেলস থাকবে। তো ওপরের দিকে আমরা কী স্ক্যাটারিং দেখলাম, র্যালে স্ক্যাটারিং, আর নিচের দিকে যে স্ক্যাটারিং হবে তাকে মি স্ক্যাটারিং বা নন সিলেক্টিভ স্ক্যাটারিংও বলা হয়। ঠিক আছে, তো এর ফলে কি হচ্ছে, লাইট অ্যাপিয়ার্স হোয়াইট। এই যে আমরা আকাশের কালারটা সাদা দেখতে পাই, কেন হয়, কারণ সাদা, এখানে তো ব্লুটা স্ক্যাটার হয়ে গেল, আর নিচের দিকে এসে কি হচ্ছে, হোয়াইট কালারটা, এখানে ব্লু কালারটা স্ক্যাটার হয়ে গেল, সেই জন্য আকাশের রঙটা নীল আমরা দেখলাম। আর নিচের দিকে এসে হোয়াইট কালার, লজিক একই, সেই ওয়েভলেন্থের গল্প। নিচে এসে কি হচ্ছে, হোয়াইট কালার কি হচ্ছে, ব্লু হোয়াইট এখান থেকে ট্রাভেল করে যাচ্ছে, কিন্তু নিচে এসে আর রাখতে পারছে না, নিজেকে ছড়িয়ে যাচ্ছে, সেই জন্য হোয়াইট কালারটা এখানে স্ক্যাটার হয়ে যাচ্ছে। ফলে ক্লাউডের কালার, যে আকাশের যে ক্লাউড বা মেঘের আমরা কালার কিন্তু সাদা কালার দেখি, সে একটাই কারণে। ঠিক আছে, সবার মনে রাখবে, নিচে ক্লাউড থাকে, তার উপরে কিন্তু আকাশ থাকে, মানে ব্লু কালারটা নয়। আমরা দেখবো আকাশের দিকে তাকালে প্রথম আমরা দেখি একটা মেঘের মতো সাদা দেখি, সেই মেঘটা সরে গেলে আমরা নীল আকাশ দেখি, সেই জন্য নীলটা উপরের দিকে থাকে, আর ক্লাউড হচ্ছে সাদা যেটা, সেটা নিচের দিকে থাকে। ঠিক আছে, তো কি বলছে, নন সিলেক্টিভ স্ক্যাটারিং টেক প্লেস ইন দ্য লোয়েস্ট পোর্শন অফ দ্য অ্যাটমসফিয়ার, যেটাকে মিস স্ক্যাটারিং বলছে,
যেখানে পার্টিকেলসগুলো ডায়ামিটার কত হচ্ছে 10 টাইমস হায়ার হচ্ছে, 10 টাইমস, 10 গুণ বড়। ওটা 0.1 টাইমস ছোট, এটা 10 টাইমস বড়। এটা হচ্ছে ওটা আপার 4.5 কিলোমিটার অ্যাটমসফিয়ার লক্ষ্য করা যায়, এটা হচ্ছে লোয়ার 4.5 কিলোমিটার অফ দ্য অ্যাটমসফিয়ারে দেখা যায়। ঠিক আছে, চলো। তাই এর ফলে কি হচ্ছে, এর ফলে যেটা হচ্ছে দাস দ্য ওয়াটার ড্রপলেটস আইস ক্রিস্টাল মেক ক্লাউডস অ্যান্ড ফগ, মানে এই যে ক্লাউড বা ফগ এইগুলোকে যে আমরা সাদা দেখতে পাই তার একমাত্র কারণ হচ্ছে যে ওই যে মিস স্ক্যাটারিং, সেটার কারণে। নেক্সট লাস্ট স্ক্যাটারিং আজকে যেটা পড়বো সেটা হচ্ছে রামান স্ক্যাটারিং। রামান এফেক্ট চেঞ্জ ইন দ্য ওয়েভলেন্থ অফ লাইট দ্যাট অকার্স when a light beam is deflected by molecules। ঠিক আছে, তাই রামান এফেক্টের ক্ষেত্রে কি হচ্ছে, পার্টিকেলসগুলোর দ্বারা বিভিন্ন রকম মলিকিউলসগুলো মানে লাইটগুলো এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে। কিন্তু এখানে আমরা কি দেখবো, এখানে আমরা একটা মিশ্রণ দেখতে পাই। এখানে লার্জার পার্টিকেলস, ওখানে যেমন দেখলাম রেলে স্ক্যাটারিংয়ে ছোটো ছোটো পার্টিকেলস, মিস স্ক্যাটারিংয়ে বড়ো বড়ো পার্টিকেলস, কিন্তু রামান স্ক্যাটারিং কখন হবে, যখন লার্জ, স্মল আর ইকুয়াল এই তিনটের মধ্যে সংমিশ্রণ দেখা যাবে। লার্জ, মিডিয়াম, ইকুয়াল মানে কি হচ্ছে, ধরো এমন একটা জায়গা, মাঝামাঝি কোনো একটা জায়গা, ধরো আপার অ্যাটমসফিয়ার, লোয়ার অ্যাটমসফিয়ার, মিডিলে কোনো একটা জায়গায়, যেখানে ধরো যে পার্টিকেলসগুলো রয়েছে সেখানে যে ওয়েভলেন্থটা আসছে সেই ওয়েভলেন্থের সাথে কি হচ্ছে, ওয়েভলেন্থের থেকে লার্জও রয়েছে পার্টিকেলস, স্মল পার্টিকেলস রয়েছে, আর সেম ওয়েভলেন্থের সাথে সেম ডায়ামিটারের পার্টিকেলসও রয়েছে। এখানে কি বললাম, ছোট ছোট পার্টিকেলস, যেখানে ওয়েভলেন্থগুলো আসছে তার থেকে সাইজ ছোট, ধরো এখানে ওয়েভলেন্থের সাইজের থেকে পার্টিকেলসগুলোর যে ডায়ামিটার সেগুলো 0.1 টাইমস ছোট। আবার নিচের দিকে কি হচ্ছে, যে ওয়েভলেন্থটা আসছে তার থেকে পার্টিকেলসের ডায়ামিটার 10 টাইমস বড়। আর মাঝখানে যে পার্টিকেলসগুলো থাকছে সেক্ষেত্রে ওয়েভলেন্থের থেকে পার্টিকেলসগুলো লার্জ পার্টিকেলসও থাকছে, স্মলও থাকছে, আর সিমিলার সাইজের পার্টিকেলও কিন্তু দেখা যায়। সেই জন্য এটাকে আমরা কি বলতে পারি, রামান এফেক্ট বলে উল্লেখ করতে পারি। ঠিক আছে, তো রামান এফেক্টের ক্ষেত্রে আমরা তিন ধরনের বৈশিষ্ট্য দেখতে পাই। র্যালেতে ছোট, মিস স্ক্যাটারিংয়ে হচ্ছে মাঝারি, এই মিস স্ক্যাটারিংয়ে বড়, আর রামানটে হচ্ছে তিনটেই, লার্জ, স্মল, ইকুয়াল, তিনটেই দেখা যায়। র্যালে স্ক্যাটারিংয়ের ক্ষেত্রে মনে রাখবে আকাশের কালার যে ব্লু হচ্ছে সেটা হচ্ছে র্যালে স্ক্যাটারিং। বা আমরা যখন সানসেট হচ্ছে, সানসেটের সময় যে সূর্যের আলো যে আকাশটা আমরা দেখি না লাল হয়ে যাচ্ছে, সানসেট যখন সূর্য অস্ত যাচ্ছে, সেগুলো সব র্যালে স্ক্যাটারিং। আর মিস স্ক্যাটারিংয়ের ফলে একটাই মনে রাখবে, যেটা লোয়ার অ্যাটমসফিয়ারে হচ্ছে সেটা ক্লাউড বা ফগ যে হোয়াইট হচ্ছে, সেগুলো হচ্ছে মিস স্ক্যাটারিংয়ের জন্য। আর বাকি রামান স্ক্যাটারিংয়ে হচ্ছে যখন দেখবে পার্টিকেলসগুলো লার্জ, স্মল, ইকুয়াল সবই থাকছে, মিডিয়াল অ্যাটমসফিয়ারে হচ্ছে, তখন সেটাকে আমরা রামান এফেক্ট বলতে পারি। ঠিক আছে, ওকে চলো, থ্যাংক ইউ। তাহলে আজকে ক্লাসের জন্য নেক্সট দিন আমরা যেগুলো বাকি আছে সেগুলো আমরা পড়বো। কালকের ক্লাস, কালকেই তোমাদের ক্লাস আছে, স্যাটারডে ক্লাসটা হয়নি, কালকেই তোমাদের ক্লাস আছে। আচ্ছা, কালকে ক্লাসের টাইম আমি এখনই বলে দিচ্ছি, কালকে হয়তো মোস্ট প্রবাবলি তোমাদের ক্লাস হবে 10টা থেকে হবে রাত। ঠিক আছে, যে সময় ফ্রি ক্লাস আমরা নিই সেই সময় ফ্রি ক্লাসের টাইমেই আমরা তোমার এই ক্লাসটা নিয়ে নেবো। কালকে ফ্রি ক্লাস হবে না, মঙ্গলবার দিন হবে। কালকে রাত 10টা থেকে আমরা রিমোট সেন্সিং এই পার্টটাকে আমরা শেষ করব, যেখানে আমরা বাকি যে রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, স্পেকট্রাম, ওগুলো আমরা পড়বো। তারপর আমরা নেক্সট স্যাটারডে থেকে আমরা ইমেজ ইন্টারপ্রিটেশন স্টার্ট করবো। ঠিক আছে, ওকে চলো, পড়তে থাকো, আর কোনো প্রবলেম হলে জানাবে। চলো, বাই, টাটা।